তো কারা কারা পড়ছো, হ্যান্ড মানে কারা কারা পড়ো না একটু হ্যান্ড রাইজ করো তো দেখি। তোমাদের এক্সপেরিমেন্টের শীট যেটা আছে, আজকে যে এক্সপেরিমেন্টটা কারা কারা পড়ে আসো না একটু হ্যান্ড রাইজ করো। সবাই পড়ে আসছো? একজনে সাহস করে হ্যান্ড রাইজ করছে। বুঝছি বুঝছি, আর হ্যান্ড রাইজ করতে হবে না, বুঝছি। ক্লোজ করে নামাও, নামাও সবগুলো নামাও এখন। অনেকেই পড়ো নাই, তো কি মানে তোমরা এত বন্ধ পেলা? তোমরা বন্ধ পেয়েছো অনেক, তো তাও মধ্যে পড়ার সুযোগ পাও নাই। তোমাদের তো শীত আগে দিয়ে দেওয়া হয়েছে, এক্সকিউজটা কি? হ্যাঁ, স্যার বন্ধ থাকলে স্যার মোটে পড়াশোনা হয় না স্যার। ও, স্যার তাহলে কি আমাদের মানে কবে খুলবে এটা নিয়ে পড়াশোনা একটু হওয়ার জন্য আমার কি করতে হবে বলো? স্যার আসলে ভার্সিটি খোলা থাকলে আসলে একটা ফ্লোতে থাকা হয়তো, তখন আসলে পড়া হয়নি কি আর কি স্যার। তোমাদের আর কয় সপ্তাহ ক্লাস আছে এই উইক বাদে? My dad owns Cheston Pharmaceutical, like half this university. আর কয় সপ্তাহ বাকি তোমাদের ক্লাস? স্যার 8 সপ্তাহ। 8 সপ্তাহ। এটাই কিন্তু তোমাদের কুইজ হবে অনলাইনে, আমি জানি অনলাইন কিংবা অফলাইন হোয়াট এভার, তোমাদের কুইজ হবে। তো তোমরা প্রথম যে তিনটা এক্সপেরিমেন্ট তোমরা দেখছো কিভাবে করতে হয় এবং রিপোর্টও জমা দিছো। এবং তোমাদের প্রথম তিনটা এক্সপেরিমেন্টে তোমাদের থিওরিও তো পড়ানো হয়েছে। নাসিম স্যার তোমাদের তো কন্ডাকশন পড়াইছে, রেডিয়েশন আশরাফ স্যার পড়াইছে, আর আরেকটা কি ছিল? কন্ডাকশন রেডিয়েশন বয়লিং কে পড়াইছে? বয়লিং পড়ানো হয়নি। বয়লিং পার্টটা থিওরি কোনো হয় নাই। বয়লিং পার্টটা থিওরি বাকি আছে, বাট মোটামুটি প্রথম মানে দুইটা এক্সপেরিমেন্ট। তো কনভেকশন পার্টটা আমি পড়াবো, নাসিম স্যার মনে হয় এই সপ্তাহ শেষ করে দিলে নেক্সট উইক থেকে আমার কনভেকশন শুরু হবে। তো যেটা মানে তোমাদের এই যে সবার শেষের যে এক্সপেরিমেন্টটা, এটা আসলে আজকেই শেষ হবে না। আজকে আসলে আমরা এক্সপেরিমেন্ট করাবো না। আজকে যেহেতু আমি তোমাদেরকে থিওরি পড়াই নাই, আজকে তো তোমাদের থিওরি পড়াবো। নেক্সট দিন তোমাদের এটার উপরে এক্সপেরিমেন্টাল সেটআপটা ডেমনস্ট্রেশন হবে। আজকে শুধুমাত্র থিওরি, কনভেকশনের উপর থিওরি হবে। তো আজকে তোমাদের এক্সপেরিমেন্ট বা রিপোর্ট টিপোর্ট জমা টমা এ ধরনের কিছু নাই। আর নর্মালি আমার এক্সপেরিমেন্ট নেওয়ার স্টাইলটা একটু ডিফারেন্ট অন্যদের চাইতে। তো আমি তোমাদের যেটা করাবো এখানে, এক্সপেরিমেন্ট তো তোমরা দেখবা কিভাবে এক্সপেরিমেন্ট করে, থিওরিও তোমাদের দেখানো হবে, প্লাস তোমাদের সিমুলেশন দেখানো হবে। তো যেহেতু তোমাদের সময় আছে, এই সেশনালটাতে তোমাদের এক্সপেরিমেন্ট তো এটাই হলো লাস্ট এক্সপেরিমেন্ট, এরপর তোমাদের অনেক সময় আছে। তো তোমরা একটু সিমুলেশন মানে তোমরা যে থিওরি গুলো পড়বে এটা একটু বিশেষ করে এই এক্সপেরিমেন্টের একটা সিমুলেশন তোমরা দেখবে, যেটা কিভাবে সিমুলেট করা যায় ম্যাথমেটিক্যালি। আমরা একটা সফটওয়্যার দিয়ে দেখাবো, প্লাস রেজাল্ট গুলো তোমাদেরকে শো করাবো। তো তোমাদের তখন একটা ধারণা হবে আসলে হিট ট্রান্সফারের সবগুলো প্রবলেমই সিমুলেট করা যায়। তোমরা তো বিভিন্ন সিমুলেশন সফটওয়্যারের নাম শুনে থাকবে, এনসিস, ফ্লুয়েন্ট, কমসল, এই ধরনের অনেক সিমুলেশন সফটওয়্যার আছে, ইভেন ম্যাথল্যাব দিয়েও করা যায়। তো তোমাদেরকে আমি একটা দেখাবো একটা সফটওয়্যার দিয়ে কিভাবে এটা সিমুলেশন করা যায়। আর এক্সপেরিমেন্ট তো তোমাদের দেখানোই হবে, আর তোমাদের রিপোর্টটা একটু ডিফাইন হবে। তোমাদের আইদার রিপোর্ট আমি জমা দিতে নাও বলতে পারি, বা তোমাদের একটা অনলাইন কুইজ হতে পারে। সুতরাং ক্লাসে যা পড়াবো তোমরা একটু ভালো মতো মনোযোগ দিয়ে করবে। অনলাইন কুইজ খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, বুঝতে পারছো? সো
মনে করো 5 মিনিটের মধ্যে তোমাকে 20টা কোশ্চেন আনসার করতে হবে, সুতরাং খুব র্যাপিডলি তোমাকে সবকিছু আনসার করতে হবে, সেভাবে তোমরা প্রিপারেশন নিতে। এমসিকিউ টাইপের কুইজ করতে পারে, আই এম নট শিওর, এটা আমার মাথায় প্ল্যান আছে এরকম হতো। তো তোমরা তো অলরেডি 3টা রিপোর্ট জমা দিছো, এখানে হয়তো রিপোর্ট না থাকতে পারে, তোমাদের এখানে কোনো অন্য কিছু থাকতে পারে, এটা এখনো আমি ফাইনালাইজ করি নাই, তো তোমাদেরকে আমি পরে জানাবো। কারো কোনো কোশ্চেন এই ব্যাপারে? ওকে, আমরা কারো যেহেতু কোশ্চেন নাই, আমরা যেটা করি, আমরা আজকে জাস্ট থিওরি, আমরা যে টপিকসটার উপর আজকে পরে কি হবে, এক্সপেরিমেন্টটা হবে, সেটা থিওরি গুলো আজকে দেখবো। নেক্সট দিন আমরা এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশনটা, এক্সপেরিমেন্টাল সেটআপটা কিভাবে কাজ করে, ডাটা নেয়, সেগুলো তোমাদেরকে দেখানো হবে। তারপরের উইকে আমরা একটা সিমুলেশন দেখবো, যে সেম প্রবলেমটা আমরা নিউমেরিক্যালি সিমুলেট করবো, এটাকে ম্যাথমেটিক্যালি সিমুলেট করবো কোনো সফটওয়্যার দিয়ে, করে রেজাল্টগুলো আমরা তোমাদেরকে শো করাবো। তারপরে হয়তো তোমাদের 1 সপ্তাহ তোমার সময় পাবা, সমস্যা নেই। যদি কোনো রিপোর্ট কিছু কিংবা কুইজ টুইজ হয়, তোমরা আরো 1 সপ্তাহ সময় পাবা সেটার জন্য। মানে যেদিনকে এক্সপিরিয়েন্স শেষ হয় তারপর দিন কিংবা সেই দিনই তোমাদের রিপোর্ট এই ধরনের কিছু থাকবে না, তোমরা সময় পাবা পড়া, যেহেতু তোমাদের এখন প্লেন্টি অফ উইক আছে। ওকে, আমরা তাহলে থিওরিতে চলে যাই। দেখা যাচ্ছে? জি জি স্যার। ঠিক আছে। তোমাদের এই এক্সপেরিমেন্টের নাম হলো স্টাডি অফ ফোর্স কনভেকশন হিট ট্রান্সফার ওভার এ ফ্ল্যাট প্লেট। তো তোমরা হিট ট্রান্সফার অলরেডি অনেকগুলো তোমরা পড়েছো, কনভেকশন অত ডিটেইলস পড়ো নাই, রেডিয়েশন, তারপরে আর কি পড়ানো হয়েছে, বয়লিং পড়ানো হয় না, তাই না? ইভাপোরেশন পড়ানো হয়েছে, কনডেনসেশন, অনেকগুলো বেসিক গুলো 3টা, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, আরো কিছু ফেজ চেঞ্জ যেগুলা, যেমন বয়লিং, এখানে ফেজ চেঞ্জ হচ্ছে, তারপর ইভাপোরেশন ফেজ চেঞ্জ হচ্ছে, কনডেনসেশন ফেজ চেঞ্জ হচ্ছে, এগুলো হিট ট্রান্সফার। তো আমরা আজকে ফোকাস করব কনভেকশন। তো কনভেকশনের মধ্যে আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। তো এখানে তোমাদের ফোর্স কনভেকশনটা পড়ানো হবে, ফোর্স কনভেকশন ওভার এ ফ্ল্যাট প্লেট। তো ফোর্স কনভেকশন আবার 2 রকম আছে, একটা হলো এক্সটার্নাল আর একটা ইন্টারনাল। তো এটাকে এই যে ওভার এ ফ্ল্যাট প্লেট, এটা হলো এক্সটার্নাল, কারণ এটা বাইরে, এটা সারফেসের বাইরে হচ্ছে। আর যদি মনে করো একটা পাইপের ভিতরে ফোর্স কনভেকশন হচ্ছে, তখন সেটা ইন্টারনাল। তো পাইপের ক্ষেত্রে পাইপের সারফেসটা যদি হট হয়, ভিতরে একটা ফ্লুইড যাচ্ছে ওয়াটার, সেটা কোল্ড, আর উপর দিয়ে পাইপের উপর দিয়ে মনে করো এয়ার যাচ্ছে, এয়ারটা পাইপের সারফেসের চাইতেও হট। তাহলে এখানে এই পাইপের মধ্যে দিয়ে কি ধরনের কনভেকশন হবে, এক্সটার্নাল না ইন্টারনাল? বুঝা যাচ্ছে আমার কথাটা? হ্যাঁ, পাইপের ভিতরে হবে ইন্টারনাল আর পাইপের বাইরে হবে এক্সটার্নাল। কারণ হিট ট্রান্সফার তখনই হয় যখন টেম্পারেচার ডিফারেন্স থাকে। যদি টেম্পারেচার ডিফারেন্স না থাকতো, মনে করো পাইপের সারফেসের যে টেম্পারেচার আর অ্যাম্বিয়েন্ট এয়ার যেটা পাইপের উপর দিয়ে ফ্লো করছে, দুটো টেম্পারেচার যদি সেম হতো, তাহলে এখানে পাইপের আউটার সারফেসে, এক্সটার্নাল সারফেসে কোনো হিট ট্রান্সফার হতো না। কিন্তু যেহেতু পাইপের সারফেসের টেম্পারেচার আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ডিফারেন্ট, ইভেন পাইপের ভিতর দিয়ে যে ওয়াটার ফ্লো হচ্ছে সেটাও সারফেসের টেম্পারেচার ডিফারেন্স, সুতরাং বোথ ইনসাইড এন্ড আউটসাইড দুই সাইডেই হিট ট্রান্সফার হবে। তো আমাদের মতো একটা ধারণা হলো যে কি ধরনের, মানে আমাদের যে প্রবলেমটা, এটা হলো ফোর্স কনভেকশন, আর এটা যেহেতু ফ্ল্যাট প্লেট, এক্সটার্নাল টাইপের কনভেকশন, ইন্টারনাল না। ওকে, আমরা এখন একটু বেসিক জানি যে কনভেকশনটা কি। তো কনভেকশন হিট ট্রান্সফার is energy transport due to both bulk fluid motion and molecular motion. তো এটা নরমালি অন্যান্য যে হিট ট্রান্সফার আমরা জানি, এটাও ঠিক একই টাইপের হিট ট্রান্সফার, বাট এইখানে যে হিট ট্রান্সফার কিংবা এনার্জি যে ট্রান্সফারটা হচ্ছে,
সেটার এখানে দুইটা মেকানিজম বলা আছে, আসলে মেকানিজম দুইটা, হ্যাঁ দুইটা মেকানিজম বলা আছে। একটা হলো বাল্ক ফ্লুইড মোশন আর একটা হলো মলিকুলার মোশন। দুইটা মোশনের মাধ্যমে হিট ট্রান্সফার হবে। তো মলিকুলার মোশন আর বাল্ক ফ্লুইড মোশন। তো একটু আমি হ্যাঁ, তো এখানে খেয়াল করো, এটা আসলে যেটা হয় আমরা যে কন্ডাকশন দেখেছি, কন্ডাকশনটা আসলে কিসের মধ্যে হয়? নরমালি সলিড সারফেসের মধ্যে তো কন্ডাকশন হয়। আর কনভেকশন খেয়াল করো, কনভেকশনটা যেটা হয় এটা হলো ইন্টারফেস, সলিড ফ্লুইড ইন্টারফেস। এখন ফ্লুইডটা লিকুইড হতে পারে কিংবা গ্যাস হতে পারে। তো এটা হবে সলিড ফ্লুইড ইন্টারফেস। তো সলিডের ক্ষেত্রে যে মলিকুল গুলা তারা কি মুভ করতে পারে? সলিডের যে মলিকুল তারা কি মুভ করতে পারে? তারা সব ফিক্সড। কিন্তু ফ্লুইডের ক্ষেত্রে যে মলিকুল গুলা, অ্যাটম গুলা ফ্লুইডের, এগুলো কিন্তু মুভ করতে পারে। তাহলে ফ্লুইডের ক্ষেত্রে দেখো, ফ্লুইডের ক্ষেত্রে একটা মোশন আছে, ফ্লুইডের ক্ষেত্রে একটা মোশন আছে, সেটাকে বলা হয় বাল্ক ফ্লুইড মোশন। কারণ ফ্লুইডের কোনো একটা পার্টিকেল যদি আমি ধরি, সেই পার্টিকেলটা কিন্তু মুভ করবে, ফিক্স থাকবে না। সেই পার্টিকেল গুলো একটা সার্টেন একটা ভেলোসিটি থাকবে। কিন্তু সলিডের ক্ষেত্রে তার যে মলিকুল গুলা এগুলো কিন্তু মুভ করে না, কিন্তু তারপরেও তার মলিকুল গুলার একটা মোশন থাকে, তার মলিকুল গুলা এক ধরনের মোশন থাকে। এই মোশনটা কি হতে পারে? সেই মলিকুলটা কি করতে পারে, সে তার জায়গা থেকে, সে যেহেতু মুভ করতে পারে না, তখন সে কি করবে, সে সামনে পিছে যে মলিকুল আছে তাকে একটা ধাক্কা দিবে। সে যেহেতু মুভ করতে পারছে না, সে কি করবে, ধাক্কা দিবে। তো সে কি করবে, সে তার যে মোশন সেটা হলো, এই মলিকুলার মোশনটা হতে পারে, সে ভাইব্রেশন হতে পারে, অসিলেশন হতে পারে, রোটেশন হতে পারে, তারপর ট্রান্সলেশন হতে পারে, এই ধরনের মোশন। মানে সে তার জায়গা থেকে সে যে মোশনটা দিচ্ছে সেটাকে বলা হচ্ছে মলিকুলার মোশন। আর জায়গা থেকে মুভ করে যে মোশনটা, সেটা যে আমি, সেটা হলো শুধুমাত্র ফ্লুইডের ক্ষেত্রে, সলিডের ক্ষেত্রে না, সেটা ফ্লুইডের ক্ষেত্রে, সেটাকে বলা হচ্ছে বাল্ক ফ্লুইড মোশন। তো এই দুইটা মোশন এর মাধ্যমে যখন হিট ট্রান্সফারটা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কনভেকশন হিট ট্রান্সফার। তো এটা মেইনলি ফ্লুইডের সাথে যখন সলিড সারফেসের ইন্টারঅ্যাকশন হয় তখন হয়। তো মনে করো ফ্লুইডের টেম্পারেচার হাই, সলিডের টেম্পারেচার লো, হিট ট্রান্সফার হবে, কিংবা ফ্লুইডের টেম্পারেচার লো, সলিডের টেম্পারেচার হাই, হিট ট্রান্সফার হবে। এবং এই হিট ট্রান্সফার থেকে আমরা বলবো কনভেকশন হিট ট্রান্সফার। এখন এটার মেকানিজম হলো তিনটা, একটা হলো অ্যাডভেকশন, ডিফিউশন, আর একটা হলো জেনারেশন। তো ডিফিউশনটা হলো কন্ডাকশন, তোমরা যেটা পড়ছো, তোমরা যে কন্ডাকশন হিট ট্রান্সফার পড়ছো সেটাকে বলা হচ্ছে ডিফিউশন। তো এটা কোথায় হচ্ছে? এটা সলিডের মধ্যে। আমরা জানি সলিডের মধ্যে যে হিট ট্রান্সফারটা হয় মলিকুলার মোশনের মাধ্যমে, ফ্লুইডের যে রোটেশন, ট্রান্সলেশন, ভাইব্রেশন, এর মাধ্যমে যে হিট ট্রান্সফারটা হয় ফ্লুইড কি মানে সলিডের মলিকুলার, তো সেটা হলো ডিফিউশন। আর অ্যাডভেকশনটা হলো আমি যেটা বললাম যে ফ্লুইডের যে মলিকুল গুলা তারা মুভ করছে। তাহলে মনে করো একটা ফ্লুইড মলিকুল তার টেম্পারেচার অনেক বেশি, আর একটা ফ্লুইডের মলিকুল তার টেম্পারেচার অনেক কম। এখন যার টেম্পারেচার বেশি সে আবার কি হবে, সে নরমালি হালকা হয়। কারণ যখন কোনো কিছু হিট করা হয় তখন তার ডেন্সিটি কমে যায়, সে হালকা হয়ে যায়। টেম্পারেচার বেশি হয়ে গেলে সে কি করে, উপরের দিকে উঠে যায়। আর যার টেম্পারেচার কম তার ডেন্সিটি একটু বেশি থাকে, সে ভারী থাকে, সে নিচের দিকে নামে। তো এইভাবে তার মধ্যে কি হয়, সে ঘুরতে থাকে। সে যখন ঘুরতে থাকে তখন সে হিটটা আরেকজনকে পাস করে। তো এই যে শুধু ফ্লুইডের মধ্যে যে হিট ট্রান্সফারটা হয় এটাকে বলা হয় অ্যাডভেকশন। আর সলিডের মধ্যে যে হিট ট্রান্সফারটা হয় সেটাকে বলা হয় ডিফিউশন বা কন্ডাকশন। তো এই কনভেকশনের মধ্যে অ্যাডভেকশন হচ্ছে প্লাস ডিফিউশন হচ্ছে। আরেকটা আছে জেনারেশন, যেটাকে বলা হয় ফ্লুইড ফ্রিকশন। মনে করো তুমি তোমার হাতের তালু দিয়ে টেবিলের উপরে যদি একটু ঘষো, তাহলে হাতের মধ্যে একটু গরম লাগবে না? কারণ এটা ফ্রিকশনের কারণে এটা এখানে একটা হিট প্রডিউস হয়। তো এই ফ্লুইড যখন সারফেসের উপর দিয়ে মুভ করবে তখন তো সারফেসের সাথে ফ্রিকশন হচ্ছে। তো এই ফ্রিকশনের কারণে কি হবে, হিট জেনারেট করবে। বাট এই ফ্রিকশনটা যেহেতু এটা ফ্লুইড, এটা যদি সলিড হতো তাহলে এই ফ্রিকশনটা অনেক হিউজ পরিমাণ হতো। বাট এই তো যেহেতু এটা ফ্লুইড, এখানে যে ফ্লুইড ফ্রিকশনটা হচ্ছে এটা খুব বেশি না, নেগলিজিবল। সুতরাং এই যে জেনারেশন, হিট জেনারেশন যে হবে
এক্সপোনেন্ট না। তো এটা আমরা নেগলেক্ট করতে পারি। তাহলে মেকানিজম হলো দুইটা, একটা হলো অ্যাডভেকশন আর একটা হলো ডিফিউশন। অ্যাডভেকশন হলো বাল্ব ফ্লুইড মোশনের জন্য, ফ্লুইডের মুভমেন্টের জন্য যেটা সেটা, আর ডিফিউশন হলো যে ফিক্স থেকে জায়গায় থেকে তার যে হিট ট্রান্সফারটা সেটা। এই দুইটা মেকানিজমের মাধ্যমে মেনলি কনভেকশন হিট ট্রান্সফারটা হয়। এখন কনভেকশনের যেমন কনভেকশন পড়ছো সেখানে একটা ল ছিল, ফুরিয়াস ল অফ কন্ডাকশন, তোমাদের সবারই মুখস্থ থাকার কথা। যেমন কনভেকশনের ক্ষেত্রে ছিল, তারপরে রেডিয়াল ক্ষেত্রে লটার নাম কি বলতে পারবা? হিট ট্রান্সফারের লটার নাম কি রেডিয়েশনের ক্ষেত্রে? স্টিফেন ল, তাই না? তো পড়ছি। এখানে দেখো কিউটা হলো হিট ট্রান্সফার, এটা অবভিয়াসলি ওয়াট এইচ। এখানে যে প্যারামিটারটা তোমরা দেখতে পাচ্ছ খুব একটা ইম্পর্টেন্ট প্যারামিটার এইচ, এটা একটা কোএফিশিয়েন্ট, এটাকে বলা হয় কনভেকশন কোএফিশিয়েন্ট। এটা হলো ক্যারেক্টারিস্টিক, তার ক্যারেক্টারিস্টিক প্যারামিটার হলো এটা এইচ। মনে করো তুমি বাইরের থেকে খেলাধুলা করে আসছে, তো তখন তোমার শরীর খুব গরম হয়ে গেছে না, তুমি ঘেমে গেছো, এখন তুমি বাসায় আসছো, এসে তুমি ফ্যানটা ছেড়ে দিচ্ছ। তাহলে কি হচ্ছে, তুমি ফ্যানটা ছেড়ে দিচ্ছ, তুমি ফ্যানের নিচে দাঁড়াইছো, তাহলে কি হবে, ফ্যানের থেকে যে বাতাসটা তোমার গায়ে ফ্লো করবে, তাই না? তো তুমি আস্তে আস্তে কি হবে, ঠান্ডা হতে থাকবে না, তাই তো? তোমার গায়ের মধ্যে এয়ার ফ্লো হচ্ছে, তুমি আস্তে আস্তে ঠান্ডা হতে চাও। এখন মনে করো তুমি আরো দ্রুত ঠান্ডা হতে চাও, তাহলে তুমি কি করবা? তুমি আরো তাড়াতাড়ি ঠান্ডা হতে চাও, তুমি তাহলে এসি রুমে ঢুকে যাবা। কারণ এখন তুমি যে ফ্যানটা চাচ্ছ, তোমার কি হচ্ছে, রুমের যে এয়ারটা সেটা কিন্তু তোমার গায়ে ফ্লো হচ্ছে। তো রুমের এয়ারের মানে টেম্পারেচার তো রুমের টেম্পারেচার। তুমি যদি এসি রুমে যাও তাহলে কি হবে, এয়ারের টেম্পারেচারটা অনেক কম, সেটা যখন তোমার গায়ে ফ্লো করবে তখন তুমি আরো দ্রুত কি হবা, ঠান্ডা হবা, কুল হবা। তুমি আরো দ্রুত ঠান্ডা হতে পারো, তুমি কি করতে পারো, তুমি বাথরুমে যে শাওয়ার নিলা, ওয়াটারের নিচে গেলা, ওয়াটারের নিচে গেলে কি হবে, সেটা আরো দ্রুত ঠান্ডা হয়ে যাবে, তুমি আরো দ্রুত ঠান্ডা হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এয়ারের ক্ষেত্রে যে এইচ কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এটা কি বেশি ওয়াটারের চাইতে না কম? কম স্যার। ওয়াটারের চাইতে কম, কারণ এয়ার কুলিং যখন করো তখন কিন্তু অত দ্রুত ঠান্ডা হয় না, কিন্তু যখন ওয়াটার কুলিং করো সে কিন্তু খুব দ্রুত তোমাকে ঠান্ডা করে দিচ্ছে। ওয়াটারের ক্ষেত্রে এইচ এর ভ্যালুটা বেশি আর এয়ারের ক্ষেত্রে কম, সুতরাং এইচ হলো একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার, যেটা দিয়ে তুমি বুঝতে পারবা যে কোনটাতে তোমার হিট ট্রান্সফারটা বেশি হবে, কনভেকশন হিট ট্রান্সফারটা বেশি হবে, আর কোনটাতে কম হবে। তো এটা হলো ক্যারেক্টারিস্টিক প্যারামিটার। তো এখানে এইচ এ হলো এরিয়া, হিট ট্রান্সফার এরিয়া, যে এরিয়া থেকে হিট ট্রান্সফারটা হচ্ছে। আর এখানে দেখো টেম্পারেচার ডিফারেন্স না হলে তো হিট ট্রান্সফার হবে না। তো দুইটা টেম্পারেচার আছে, একটা হলো সারফেসের টেম্পারেচার, সেটা হলো টিএস, আর এটা হলো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। এখন যদি তোমার সারফেস টেম্পারেচার কম হয় আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যদি বেশি হয়, তাহলে কি হবে, অ্যাম্বিয়েন্ট থেকে সারফেসে হিটটা হবে। এখানে দেখা যাচ্ছে যে সারফেস থেকে অ্যাম্বিয়েন্টে যাচ্ছে, এখানে টিএস মাইনাস টি অ্যাম্বিয়েন্ট হচ্ছে। যদি উল্টো হয়, অ্যাম্বিয়েন্টটা বেশি সারফেস কম, তখন কি হবে, টি অ্যাম্বিয়েন্ট মাইনাস টিএস। বুঝা যাচ্ছে? তো এটা হলো বেসিক ফর্মুলা, কনভেকশনের বেসিক ফর্মুলা, নিউটনস ল অফ কুলিং। এখন আমরা কনভেকশনের কিছু অ্যাপ্লিকেশন দেখি। তোমাদের চারপাশে তোমরা দেখছো, মনে করো তুমি একটা ফ্রিজ থেকে একটা বরফ, গরমের দিন পড়ছে, একটা বরফ বের করে রেখে দিলে, কিছুদিন পরে হবে কি, বরফটা গলে যাচ্ছে না? বরফটা কিন্তু গলে যাচ্ছে। সে বরফ ছিল, আস্তে আস্তে কি হবে, অ্যাম্বিয়েন্ট থেকে সে হিটটা নিয়ে তার টেম্পারেচার কি হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। সে তো আগে 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, আস্তে আস্তে তার টেম্পারেচার বাড়তে থাকবে, সে গলে যাবে। এখানে তোমার কনভেকশন হচ্ছে প্লাস ফেজ চেঞ্জ হচ্ছে, সে সলিড থেকে লিকুইড হয়ে যাচ্ছে। তো এটা একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে অ্যাম্বিয়েন্ট থেকে হিটটা নিয়ে সে, এখানেও কনভেকশন হিট হচ্ছে, অ্যাম্বিয়েন্ট থেকে এয়ারের মাধ্যমে হিটটা এসে সেটাকে কুল করছে, সেটাকে মানে হট করছে, টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তারপরে আমরা দেখি যে আমরা যদি
তোমাদের হয়তো বা অনেকের বাসায় হয়তো ওভেন আছে, মাইক্রো ওভেন কিংবা কনভেকশন ওভেন, যেটাই হোক না কেন, তোমরা দেখবা যে তোমরা যখন কোনো খাবার যখন গরম করো তখন কি হয়, ওটার উপর দিয়ে এয়ার ফ্লো করতে থাকে, কিন্তু হট এয়ার ওটার উপর দিয়ে ফ্লো করে করে খাবারটাকে কি করে, গরম করে। তাহলে হট এয়ারটা কি করছে, ওই খাবারটার উপরে, খাবারটার মধ্যে, খাবারটা কি সলিড, তো ওই সলিডের মধ্যে কি হচ্ছে, হিটটা ট্রান্সফার করছে। তো এটা একটা এক্সাম্পল। আরো তোমাদের তো প্রত্যেকেরই ল্যাপটপ কিংবা কম্পিউটার আছে, কম্পিউটার ভিতরে যে মাইক্রো প্রসেসর আছে, মাইক্রো প্রসেসরের উপরে দেখবা এরকম একটা ফিনের মতো আছে, জিগজাগ টাইপের, কখনো খেয়াল করছে কিনা যায় না, প্রত্যেকেরই দেখবা যে মাইক্রো প্রসেসর সিপিইউর উপরে এরকম একটা ফিন আছে, যেটা কাজ হলো ওই ফিনটার উপরে একটা কুলিং ফ্যান থাকে। কুলিং ফ্যানটা যদি সরাও তাহলে দেখবা যে এরকম একটা ফিন, কুলিং ফ্যানটার জন্য অনেক সময় আমরা দেখতে পারি না ফিনটা। তো এই তোমরা তো ফিন পড়ছো না কন্ডাকশনের মধ্যে, নাসিম স্যার পড়াইছে না ফিন? স্যার আমাদের ওই পার্টটা এখনো হয় নাই। আচ্ছা, ফিন এখনো হয় নাই। তো এই যে ফিল্ম এক্সটেন্ডেড সারফেস, এটা যে কুল হয়, এই কুলটা হয় কনভেকশনের মাধ্যমে, চারপাশ থেকে এয়ার এসে ওটাকে কুল করে। এটা চারপাশ থেকে আসতে পারে, কিংবা তুমি একটা ফ্যান বসে দিলা, ফোর্স করে দিলা, ফোর্সের মাধ্যমে তুমি এটাকে কুল করতে পারো। তো এইটা যদি ঠিক মতো না চলে তখন কিন্তু সিপিইউ প্রসেসর কিন্তু জ্বলে যায়, বুঝা যাচ্ছে? তো এটা একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। আরেকটা মনে করো তোমরা কুলিং টাওয়ারের নাম শুনছো, হয়তো কোথাও কোথাও তো দেখতে পারবা যে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রি কিংবা ফ্যাক্টরিতে তারা ছাদের উপরে একটা কুলিং টাওয়ার বসায়। তো কুলিং টাওয়ারের কাজও কিন্তু তোমার এখানে এই যে কনভেকশনের মাধ্যমে, হিটটা কনভেকশনের মাধ্যমে তারা হিটটা ট্রান্সফার করে। কুলিং টাওয়ারের কাজ হলো তোমার সেখানে তোমার হট ওয়াটারটা উপর থেকে স্প্রে করা হয়। তো হট ওয়াটার যখন উপর থেকে স্প্রে করা হয় তখন সে হিটটা রিলিজ করে। হিটটা কোথায় কার কাছে রিলিজ করে? এয়ারের কাছে রিলিজ করে। এয়ারটা ওই হিটটা গেইন করে হট হয়ে উপর দিকে চলে যায়। কারণ আমরা জানি যে কোনো কিছু, আমি তোকে বললাম যে কোনো কিছু যখন হট হয় তখন তার ডেন্সিটি কমে যায়, তখন সে হালকা হয়ে যায় এবং হালকা জিনিস কি হয়, উপর দিকে ওঠে। এই সময় তোমরা দেখবা যখন আগুন লেগে যায়, যখন কোথাও আগুন লাগে দেখবা যে চারপাশ থেকে খুব মানে কোনো ইয়া নাই, কোনো ঝড়ো বাতাস টাতাস নাই, কিন্তু যদি যে সময় আগুন লাগে তখন দেখবা চারপাশ থেকে খুব মানে জোরে এয়ার ফ্লো করতে থাকে। কারণ কারণ যেখানে আগুন লাগে সেখানে কি হয়, সেখানে এয়ারটা সেটা লাইট হয়ে যায়, হালকা হয়ে যায়। যখন হিট হয় তার ডেন্সিটি কমে যায়, সে লাইট হয়ে যায়। হালকা হয়ে গেলে সে কি হয়, সে খুব দ্রুত উপরে উঠে যায়। আর চারপাশ থেকে যে হেভি এয়ার গুলা, তখন সে ওই যে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, যেখানে আগুন লেগেছে সেখানকার তার উপরে এয়ার গুলা চলে গেছে, ওখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, চারপাশ থেকে এয়ার গুলা, কোল্ড এয়ার গুলা ওই গ্যাপের মধ্যে দ্রুত আসতে থাকে। তো এইভাবে একটা ন্যাচারালি ফ্লো হতে থাকে। তো কুলিং টাওয়ারটাও দুই রকম আছে, একটা ন্যাচারাল আছে, একটা ফোর্স আছে। ফোর্সের উপর একটা ফ্যান থাকে, আর ন্যাচারালি এমনি হাই টেম্পারেচার ডিফারেন্সের জন্য এমনি ফ্লো করে। তো এটাও একটা আমরা দেখতে পারি যে কনভেকশনের অ্যাপ্লিকেশন। তো মেকানিজম অফ কনভেকশন আমি বলছি তোমাদেরকে অলরেডি যে তিন ধরনের মেকানিজম: অ্যাডভেকশন, ডিফিউশন, জেনারেশন। তো অ্যাডভেকশনটা হলো ফ্লুইডের মুভমেন্টের জন্য, ফ্লুইড যখন মুভ করে সেই মুভমেন্টের জন্য। আর ডিফিউশনটা হলো, এটা আমি বললাম যে ডিফিউশন হলো আসলে কন্ডাকশন। বাট এই যে ডিফিউশন কন্ডাকশন, এটা আসলে সলিডের কন্ডাকশন না, এটা হলো ফ্লুইডের কন্ডাকশন। এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো যে ফ্লুইডের আবার কন্ডাকশন হবে কি হয়? কারণ ফ্লুইড তো মুভ করে, কন্ডাকশন আমরা সেটাই জানি যে পার্টিকেল মুভ করে না, যে পার্টিকেল গুলো মুভ করে না, যে জায়গায় স্টে আছে, তাদের মধ্যে কন্ডাকশন হয়। ফ্লুইডের ক্ষেত্রে কন্ডাকশন কিভাবে হয় আর জেনারেশন তোমাদের আমি বুঝাইছি। তো এটা একটা মেকানিজম আছে, এই মেকানিজমটাকে যেটা বলে এখানে তার নিচে লেখা আছে। আমরা জানি যে কনভেকশনটা হচ্ছে সলিড ফ্লুইড ইন্টারফেসে, একটা সলিড সারফেস থাকতে হবে আর একটা ফ্লুইড থাকতে হবে। সলিড এবং ফ্লুইড এই দুইটা ইন্টারফেসের মধ্যে কিন্তু কনভেকশনটা হবে। এখন যে সলিড সারফেসের মধ্যে ফ্লুইডটা কন্টাক্টে আসবে, the fluid directly in contact with the wall does not move relative to it. যে ফ্লুইডটা সলিড সারফেসের কন্টাক্টে আসবে সে ওই সারফেসের রেসপেক্টে সরাসরি মুভ করবে না। Hence direct heat transfer to the fluid is by conduction in the fluid only.
তো এটা যেটা হয় যে যে ফ্লুইডটা সারফেসের গায়ে লেগে আছে সেই ফ্লুইডটা কিন্তু মুভ করছে না, তার উপরে যে ফ্লুইডটা সে মুভ করবে, তার উপরে যে ফ্লুইডটা সেটা মুভ করবে, কিন্তু যেটা সারফেসের গায়ে লেগে আছে সেটা মুভ করবে না। এটাকে বলা হয় নো স্লিপ কন্ডিশন। তার মানে এটা হলো যে সারফেসের গায়ে ভেলোসিটি জিরো, সারফেসের গায়ে ফ্লুইডের ভেলোসিটি জিরো। কেন জিরো? কারণ ফ্লুইডের মধ্যে একটা স্পেশাল একটা প্যারামিটার আছে যেটাকে বলা হয় ভিসকোসিটি। ভিসকোসিটি তোমরা তো পড়ছো, যে এই ভিসকোসিটির কারণে এইখানে এই নো স্লিপ কন্ডিশনটা হচ্ছে, যে সারফেসের গায়ে ফ্লুইডটা, তোমরা মনে করো একটা করো, একটা কি বলে, একটা প্লেট নাও, একটা প্লেটের মধ্যে তুমি অয়েল দাও, তেল দিয়ে তুমি প্লেটটাকে কাট করো, দেখবে অয়েলটা কি হবে, আস্তে আস্তে ফ্লো করবে না? কিন্তু তুমি যদি অয়েল না দিয়ে একটা প্লেটের মধ্যে তুমি ওয়াটার দাও, ওয়াটার দিয়ে যদি কাট করো তাহলে কি হবে, ওয়াটারটা খুব দ্রুত পড়ে যাবে। অয়েলটা কিন্তু আস্তে আস্তে পড়ছে আর ওয়াটার কি একটু দ্রুত পড়ছে, কারণ অয়েলটার মধ্যে যে অয়েলের যে ভিসকোসিটি তা বেশি, অয়েলের ভিসকোসিটি বেশি, এই কারণে সে কি হচ্ছে, ফ্লোতে তার একটা কিছু রেজিস্ট করাতে, সেই রেজিস্টটা হলো এই যে সারফেসের যে ফ্রিকশন ফোর্স, এটাকে বলা হয় ভিসকাস ফোর্স বা ভিসকাস ফ্রিকশন ফোর্স, এটাকে রেজিস্ট করতে। এই ভিসকোসিটির জন্য সারফেসের ফ্লুইডের ভেলোসিটি জিরো। তো যেখানে ফ্লুইডের ভেলোসিটি জিরো সেখানে কোনো অ্যাকশন নাই, কারণ ফ্লুইডের কোনো ফিজিক্যাল মুভমেন্ট নাই। তো যে ফ্লুইডটা সারফেসের গায়ে লেগে আছে সে কিভাবে হিট ট্রান্সফার করবে? সে তো সারফেস থেকে হিটটা নিচ্ছে, সে এখন অন্য ফ্লুইডকে হিট ট্রান্সফার কিভাবে করবে? সে তো এখন মুভ করতে পারছে না, তো সে হিট ট্রান্সফার করবে ডিফিউশনের মাধ্যমে। ওই ফ্লুইডটা কি করবে, অন্য তার ইমিডিয়েট উপরে যে লেয়ারটা আছে সেই লেয়ারের গায়ে একটা ধাক্কা দিবে, কিংবা ভাইব্রেশন করবে, কিংবা অসিলেশন করবে, এইভাবে সে কি করবে, হিট ট্রান্সফার করবে। তো এটাকে বলা হচ্ছে ডিফিউশন। এটাও কিন্তু ফ্লুইডে হচ্ছে, সলিডে না। কিন্তু কোন ফ্লুইডে হচ্ছে? যে ফ্লুইডটা সারফেসের গায়ে লেগে আছে, কারণ সেই সারফেসের গায়ে ফ্লুইডের ভেলোসিটি জিরো। আর জেনারেশন এটা আমরা তো বাদ দিচ্ছি, আমি বলছি যে এটা আসলে মানে নেগলিজিবল, সুতরাং এটা তোমরা বাদ দিতে পারো। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে দুইটা মেকানিজম, একটা হলো ফ্লুইডের যে ফ্লুইডটা সারফেসের গায়ে লেগে আছে তার ভেলোসিটি জিরো, সুতরাং সে হিট ট্রান্সফার করবে ডিফিউশনের মাধ্যমে, কন্ডাকশনের মাধ্যমে। আর তার উপরে যে লেয়ারটা তার ভেলোসিটি জিরো না, কিন্তু তার ভেলোসিটি একটু কম, আস্তে আস্তে যখন উপরে উঠতে থাকবে, এখানে তোমার একটা ছবি দেখতে পাচ্ছ এই যে ইউ ভেলোসিটির, তাহলে এখানে দেখো সারফেসের ভেলোসিটি জিরো, আস্তে আস্তে ভেলোসিটি বাড়া শুরু হয়েছে এবং অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি সমান হয়ে গেছে। তো এই যে ভেলোসিটি আছে, যে যার ভেলোসিটি জিরো না, সে হিট ট্রান্সফার করবে অ্যাডভেশনের মাধ্যমে, আর যার ভেলোসিটি জিরো সে হিট ট্রান্সফার করবে ডিফিউশনের মাধ্যমে। ওকে, এখন আমরা আসি ক্লাসিফিকেশন। মেইনলি হলো দুইটা, একটা হলো ন্যাচারাল কনভেকশন, একটা ফোর্স কনভেকশন। তো এই দুইটা যখন কম্বাইনলি হয়, এই দুই ধরনের কনভেকশন যখন কম্বাইনলি হয় তখন সেটাকে বলা হয় মিক্স কনভেকশন কিংবা কম্বাইন ফ্রি অর ফোর্স কনভেকশন। আমাদের এক্সপেরিয়েন্স হলো ফোর্স কনভেকশন, আরেকটা আছে ন্যাচারাল কনভেকশন, আর কম্বাইনলি যেটা হয় সেটা হলো মিক্স কনভেকশন। আর আরো কিছু কনভেকশন আছে যেখানে তোমার ফেজ চেঞ্জ হয়, যেমন বয়লিং, কনডেনসেশন, ইভাপোরেশন, সেগুলো কিন্তু কনভেকশন টাইপ। আর কিছু কমন ক্লাসিফিকেশন আছে, যেমন জিওমেট্রির উপর বেস করে আমি তোমাদেরকে বললাম, একটা হলো এক্সটার্নাল কনভেকশন, ইন্টারনাল কনভেকশন। যেমন আমাদের তোমাদেরকে যেটা দেখানো হয়েছে ফোর্স কনভেকশন আবার ফ্ল্যাট প্লেট, এটা হলো এক্সটার্নাল। তারপর এটা তো বললামই ন্যাচারাল ফোর্স মিক্স বলা হয়েছে। একটা হলো ফেজ চেঞ্জ, অনেক সময় ফেজ চেঞ্জ হয়, ফ্লুইডের ফেজ চেঞ্জ হয়, এটা সিঙ্গেল ফেজ মাল্টিপল ফেজ হতে পারে, আমাদের এটা সিঙ্গেল ফেজ, এখানে কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না। কারণ আমরা এয়ার কনসিডার করতে, এয়ার যদি আমরা ওয়াটার কনসিডার করতাম, ওয়াটার যদি ভেপারে যেত তখন আমরা চিন্তা করতাম যে না এখানে মাল্টি ফেজ আছে, কিন্তু এখানে আমরা এয়ার কনসিডার করছি এবং এটা কোনো ফেজ চেঞ্জ হচ্ছে না। আরেকটা হলো ফ্লো, লেমিনার এবং টার্বুলেন্ট। এটা কি তোমাদের পড়ানো হয়েছে লেমিনার টার্বুলেন্ট কোথাও? ফ্লুইডে ইয়া করতেছেন, ডিপলি পড়ানো হয় না কেমন? ফ্লুইড মেকানিক্সে তো একটু পড়ানোর কথা, ফ্লুইড ডাইনামিক্স মাত্র শুরু করছেন না আসলে, সেজন্য এখন এটা জানি, এখন ওইভাবে পড়ায় না। কলেজে স্যার দেখছিলাম বোধহয়। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটু হালকা টাচ করব, তোমার সমস্যা নেই। যে ফ্লো হলো তিন রকম, লেমিনার, টার্বুলেন্ট। তো ওটা কি এটা আমরা দেখাবো। তো কনভেকশনটা
মেনলি হলো দুই রকম, ন্যাচারাল আর একটা হলো ফোর্স। তো এই দুইটা কি আসলে, ন্যাচারাল আর ফোর্সটা কি সেটা আমরা দেখি। তো ফোর্স কনভার্সন আমি একটু আগে বললাম যে তোমরা বাইরে থেকে খেলাধুলা করে আসলে তারপর তুমি ফ্যানটা ছেড়ে দিলে, তাহলে কি হলো, এয়ারটা তোমার গায়ে, তুমি হলো হট আর এয়ারটা হলো কুল, তো এয়ারটা তোমার গায়ে ফ্লো হচ্ছে, হিট ট্রান্সফার হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা প্লেট আছে, প্লেটের টেম্পারেচার 50°C, আর চারপাশে যে এয়ারটা আছে তার টেম্পারেচার 20°C। এয়ারটাকে তুমি প্লেটের উপর দিয়ে ফ্লো করছো কত ভেলোসিটিতে, 5 মিটার/সেকেন্ড। তো যেহেতু টেম্পারেচার ডিফারেন্স আছে, হিট ট্রান্সফার হবে, অবভিয়াসলি কনভেকশন হিট ট্রান্সফার হবে, কারণ এখানে সলিড আর ফ্লুইডের ইন্টারফেস আছে। সলিডটা হলো প্লেট আর ফ্লুইডটা হলো এয়ার, টেম্পারেচার ডিফারেন্স আছে, হিট ট্রান্সফার হবে। এখানে যেহেতু তুমি এয়ারটাকে ফোর্সলি ফ্লো করাচ্ছ, সুতরাং এটা হলো ফোর্স কনভেকশন। আরেকটা যেটা হতে পারে, মনে করো এয়ারের টেম্পারেচার 20°, প্লেটের টেম্পারেচার 50, কিন্তু তুমি কোনো ফ্যান লাগাও নাই, তাহলেও কিন্তু হিট ট্রান্সফার হবে, কনভেকশন হিট ট্রান্সফার হবে। এটা একটু স্লো, এটা একটু আস্তে আস্তে হবে, কারণ যখন তোমাদের যখন লোডশেডিং হয় তখন কি হয়, তুমি গরম, তুমি বাড়িতে খেলাধুলা করে আসছো, তখন লোডশেডিং হয়ে গেছে, তুমি এখন বসে আছো, আস্তে আস্তে তুমি যখন ঠান্ডা হবা, কিন্তু তোমার ঠান্ডা হতে একটু সময় লাগবে। তুমি যদি ফ্যানের নিচে যদি চলে যেত তাহলে তুমি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত। ঠিক একইভাবে এইখানে যখন তোমার ন্যাচারালি যে কনভেকশনটা হয় সেটাকে বলা ন্যাচারাল কনভেকশন। এটা কিভাবে হয় আমি তোমাদেরকে বলছি, যখন কোনো কিছু হট থাকে, হট আর কি হয়, ডেন্সিটি কমে যায়, ডেন্সিটি কমে গেলে সে হালকা হয়ে যায়, হালকা জিনিস কি হবে, উপরের দিকে উঠবে, আর ভারী জিনিস নিচের দিকে নামবে। তো এয়ারের টেম্পারেচার কম, সে যখন সারফেসের কন্টাক্টে আসবে তখন টেম্পারেচার বেড়ে যাবে, টেম্পারেচার বেড়ে গেলে সে হালকা হয়ে যাবে, হালকা হয়ে গেলে সে উপরে চলে যাচ্ছে। যখন এয়ারটা উপরে চলে যাচ্ছে, চারপাশ থেকে যে কোল্ড এয়ার গুলা সেটা ওইখানে আসা শুরু করবে, কোল্ড এয়ার গুলা সারফেসের কন্টাক্টে এসে হট হবে, হট হয়ে উপরের দিকে ওঠা শুরু করবে, এইভাবে ন্যাচারালি ফ্লো করতে থাকবে। তো এই দুটো হলো মেন কনভেকশন, বুঝা যাচ্ছে? তো ফ্রি কনভেকশন হয় যখন তোমার ডেন্সিটি ডিফারেন্স, টেম্পারেচার ডিফারেন্স থাকলে ডেন্সিটি ডিফারেন্স হয়, আর ডেন্সিটি ডিফারেন্স থাকলেই তোমার এই ফ্রি কনভেকশনটা হয়, একটা বুয়েন্সি ফোর্স ক্রিয়েট হয়, সেটার কারণে ফ্রি কনভেকশনটা হয়, মানে নেচারাল কনভেকশন হয়। ফ্রি আর নেচারাল একই জিনিস। আর ফোর্স কনভেকশন হয় যখন তুমি আর্টিফিশিয়ালি ফ্লো করাবা, কোনো ফ্যান কিংবা ব্লোয়ার কিংবা তুমি নিজেই ফু দিয়ে, তোমরা যখন খাবার চা যখন খাও ঠান্ডা করার জন্য ফু দাও না, তো তুমি যখন এটা একটা ফোর্স দিচ্ছ, ফোর্স দিয়ে এটাকে ঠান্ডা করাচ্ছ, এটা হলো ফোর্স কনভেকশন। আর আমি তোমাদেরকে দুই ধরনের ফ্লো বললাম, একটা হলো লেমিনার আর একটা হলো টার্বুলেন্ট। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদের যদি দেই, মনে করো বাসায় তোমাদের বাথরুমের ট্যাপ আছে কিংবা বেসিনের মধ্যে যে সিঙ্কের মধ্যে যে ইয়েটা থাকে, ট্যাপটা থাকে, এটা যখন তোমরা ছেড়ে দাও তখন কি হয়, পানি পড়তে থাকে। তোমরা একটু খেয়াল করবা, মানে একটু আস্তে করে ছেড়ে দাও, তখন তোমরা খেয়াল করবা যে প্রথম দিকে যখন পানিটা পড়ে তখন এটা খুব স্মুথলি পড়তে থাকে, এরপর যখন আরেকটু নিচে যখন যাবে তখন এটা কি হয়, এই ড্রপলেট গুলা ভেঙে যায় এবং চারপাশে ছড়িয়ে যায়। খেয়াল করছো? যখন তুমি বাসা বাড়িতে তুমি যখন ট্যাপ খুলে দাও, প্রথম দিকে একটু আস্তে করে খুলে দিলা, প্রথম দিকে দেখবা যে যখন পানিটা পড়বে তখন আস্তে আস্তে পড়বে, আস্তে আস্তে কি হবে, ড্রপলেট গুলা ভেঙে যাবে। কিংবা মনে করো তুমি কোনো আগরবাতি জ্বালালা, ধোঁয়া বের হচ্ছে, প্রথম দিকে দেখবা যে ধোঁয়াটা একটা স্ট্রেট লাইন, এরপর আস্তে আস্তে কি হবে, ধোঁয়াটা ভেঙে যাবে এবং চারপাশে সরে যাবে। তো প্রথম দিকে যে স্ট্রেট লাইন তোমার দেখতে পাচ্ছ, এটা হলো লেমিনার, এরপর যে ভাঙ্গা শুরু হচ্ছে এটা হলো ট্রানজিশন, তারপরে দেখবো যে বড় বড় মানে স্ট্রাকচার তৈরি হয়েছে, তো এগুলো হলো টার্বুলেন্ট। তো যেটা তোমার মোশনটা খুব স্মুথ সেটাকে বলা হয় লেমিনার, যেটা তোমার খুব মানে ডিস্টারবেন্স অনেক বেশি, হাই ভেলোসিটি, যেখানে ফ্লাকচুয়েশন আছে, বিভিন্ন ধরনের মিক্সিং হচ্ছে, সেটা হলো টার্বুলেন্ট। আর এই দুইটার মাঝামাঝি যেটা থাকে সেটা হলো ট্রানজিশনাল। আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পারি, একটা পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, তো দেখো এখানে ফ্লোটা যখন স্মুথলি যাচ্ছে তখন সেটা হলো লেমিনার, আর যখন ফ্লোটার মধ্যে মিক্সিং হচ্ছে তখন সেটা হলো টার্বুলেন্ট। তো এটা তুমি কিভাবে বুঝবা, মনে করো একটা পাইপের মধ্যে যদি লেমিনার ফ্লো হয়, সেখানে তুমি যদি একটা ডাই ইনজেক্ট করো, মানে একটা তুমি নজল দিয়ে সেখানে একটা কালার ইনজেক্ট করলাম, কোন একটা কালারফুল ফ্লুইড ইনজেক্ট করলাম, যদি ওই কালারফুল ফ্লুইডের
যদি কোনো চেঞ্জ না হয়, সে যদি স্মুথ থাকে তাহলে সেখানে ফ্লোটা লেমিনা। আর সেটা যদি প্রথম দিকে একটু স্মুথ থাকা পর খুব দ্রুত যদি এটা মানে মিশে যায় কিংবা মিক্সিং হয়ে যাচ্ছে, তখন তাহলে বুঝতে হবে যে সেটা টার্বুলেন্ট ফ্লোটা। বুঝা যাচ্ছে? তো আমাদের আমরা যে এক্সপেরিমেন্ট করবো, আমাদের যথাসম্ভব ফোর্স কনভার্সন থাকবে, মানে টার্বুলেন্ট ফ্লো থাকবে। টার্বুলেন্ট, হ্যাঁ লেমিনার টার্বুলেন্ট দুটোই আছে। আমরা এই দুটো মাঝামাঝি দেখবো, মানে লেমিনার কিছু, টার্বুলেন্ট কিছু। এখন আসো একটা ইম্পর্টেন্ট থিওরি আমরা এখন দেখবো, সেটা হলো বাউন্ডারি লেয়ার। তোমাদের ফ্লুইড মেকানিক্সে পড়াইছে কিনা জানি না, পড়াইছে ফ্লুইড মেকানিক্স কিংবা ফ্লুইড ডাইনামিক্সে? স্যার ফ্লুইড ডাইনামিক্স এর একটা মাত্র ক্লাস হয়েছে আর কি, ওখানে কি ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলেছে কিন্তু বাউন্ডারি লেয়ার পড়ান নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে বাউন্ডারি লেয়ার তোমাদের পাবো। তো এখানে খেয়াল করো, বাউন্ডারি লেয়ার আমাদের এই এক্সপেরিমেন্টে দুই ধরনের বাউন্ডারি লেয়ার তোমরা দেখবা। একটা হলো ভেলোসিটি কিংবা হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার, আর একটা হলো থার্মাল বাউন্ডারি লেয়ার। দুই ধরনের বাউন্ডারি লেয়ার। তো আমরা এই বাউন্ডারি লেয়ারের কনসেপ্টটা কিন্তু অলরেডি আমরা জেনে গেছি। কনসেপ্টটা কি, আমরা যদি তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিলাম যে একটা প্লেটের মধ্যে তুমি একবার ওয়াটার নিলা আর একবার অয়েল নিলা, নিয়ে প্লেটটাকে তুমি কাট করো, তাহলে দেখবা ওয়াটার যেটা নিছো সেটা খুব দ্রুত পড়ে যাবে, আর অয়েল যেটা নিছো সেটা আস্তে আস্তে পড়বে। যখন আস্তে আস্তে পড়বে তোমরা খেয়াল করবে ওখানে একটা লেয়ার তৈরি হবে, প্লেটের গায়ে একটা লেয়ার তৈরি হবে, খেয়াল করবে। ওই লেয়ারটাকে বলা হয় হাইড্রোডাইনামিক কিংবা ভেলোসিটি বাউন্ডারি লেয়ার। বুঝতে যাচ্ছে? এটা কেন হচ্ছে? বাউন্ডারি লেয়ারটা যেটা হচ্ছে এটা হলো, মনে করো এখানে একটা প্লেট আছে, এই প্লেটের গায়ে যখন তুমি এয়ার ফ্লো করবা, আমরা জানি যে প্লেটের গায়ে ভেলোসিটি 0। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এয়ারের ভেলোসিটি হলো ভি, মনে করো 5 মিটার পার সেকেন্ড, আর প্লেটের গায়ে ভেলোসিটি কত হবে? 0 মিটার পার সেকেন্ড। তো এটা আস্তে আস্তে কি হবে দেখো, প্লেটের গায়ের থেকে ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ গায়ের মধ্যে হলো 0, এর ইমিডিয়েট উপরে কিন্তু 0 না, এই ভেলোসিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা পর্যায়ে যে এই ভেলোসিটি কি হবে, ফ্রি স্টিম যে ভেলোসিটি ভি 5 মিটার পার সেকেন্ড সেটাতে সমান হয়ে যাবে। বুঝা যাচ্ছে? তো এই যে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা কোন জায়গায় হচ্ছে? একটা লেয়ারের মধ্যে হচ্ছে। এই লেয়ারটা আমরা এখানে ব্লু রিজন দ্বারা, নীল রঙের রিজন দ্বারা আমরা এখানে দেখাইছি, যে রিজনের মধ্যে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে, তার বাইরে কিন্তু আর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি সেম। তো এই যে রিজনটার মধ্যে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে এটাকে বলা হচ্ছে বাউন্ডারি লেয়ার। যেটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে এটাকে বলা হয় ভেলোসিটি বাউন্ডারি লেয়ার কিংবা হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার। যে টেম্পারেচার চেঞ্জ হতো সেটাকে বলা হতো থার্মাল বাউন্ডারি লেয়ার। এখন তোমাদের কথা হলো যে কেন ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তোমাদেরকে আমি আগেই বলছি এটা হলো ফ্লুইডের ভিসকোসিটির জন্য। ফ্লুইডের ভিসকোসিটি একটা ফোর্স তৈরি করে। আমরা যখন সামনের দিকে ফ্লো করতে চাই তখন আমরা একটা ফ্রিকশন ফোর্স তৈরি করি না? তো ফ্লুইডের ভিসকোসিটি একটা মানে ফোর্স তো দুই রকম, একটা নরমাল ফোর্স, একটা হলো শেয়ারিং ফোর্স। তো ফ্লুইডের ভিসকোসিটি যে ফোর্সটা তৈরি করে সেটাকে বলা হয় ভিসকাস শেয়ারিং ফোর্স। এটা কি করে? ফ্লুইডটাকে ফ্লো করতে বাধা দেয়। এই যে যেমন আমরা যখন অয়েল যখন হয়, অয়েলটা কি করে? সে কি খুব দ্রুত ফ্লো করে? সে আস্তে আস্তে স্লো মোশনে সে নিচের দিকে নামতে থাকে, কারণ ওটার ভিসকোসিটি অনেক বেশি। সেই ভিসকোসিটি কি করছে? ফ্লুইডটাকে নিচের দিকে ফ্লো করতে বাধা দিচ্ছে। এই ভিসকোসিটির জন্য এই বাউন্ডারি লেয়ারটা ফর্ম করে। যেহেতু এখানে একটা ভেলোসিটির গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে, সেই কারণে এখানে একটা বাউন্ডারি লেয়ার তৈরি হচ্ছে। এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই বাউন্ডারি লেয়ারটা কিন্তু সব জায়গায় সেম না। মনে করো এটা হলো প্লেট, এই প্লেটের এই মাথায় একটা এয়ার ফ্লো করছে। তো এইখানে দেখো, এখান থেকে এই প্লেটের এই মাথা থেকে বাউন্ডারি লেয়ার শুরু হয়েছে 0 পয়েন্ট থেকে, এবং এই 0 পয়েন্ট থেকে আস্তে আস্তে এই বাউন্ডারি লেয়ারটা কি হচ্ছে? বাড়ছে। এই যেটা বাড়ছে এটাকে বলা হয় বাউন্ডারি লেয়ার থিকনেস। মানে সারফেস থেকে এই বাউন্ডারি লেয়ার পর্যন্ত যে ডিসটেন্সটা এটাকে বলা হয় বাউন্ডারি লেয়ার থিকনেস। এই থিকনেসটা দেখো, যে বাউন্ডারি লেয়ার থিকনেস ডেল্টা, এটা কিন্তু সারফেসে একদম পুরা এই যে এই এজটাকে বলা হয় লিডিং এজ। প্লেটের শুরুতে যেখান থেকে বাউন্ডারি লেয়ার শুরু হয় এটাকে বলা হয় লিডিং এজ, আর যেখানে শেষ হয় সেটাকে বলা হয় টেলিং এজ। তো লিডিং এজে বাউন্ডারি লেয়ার থিকনেসটা 0, এটা আস্তে আস্তে কি হয়?
বাড়তে থাকে, আস্তে আস্তে এটা বাড়তে থাকে। এবং এখানে খেয়াল করো, এখানে এই যে তোমাদেরকে ফ্লো কথা বলছিলাম, প্রথম দিকে দেখো ফ্লোটা কি লেমিনার, প্রথম দিকে ফ্লোটা লেমিনার, কারণ এটা স্মুথ। এখানে যে ফ্লোটা হচ্ছে স্মুথ লেয়ারে ফ্লো হচ্ছে, তারপরে লেমিনারটা বেক করা শুরু হয়েছে, ওই রিজনটাকে বলা ট্রানজিশন। এটা খুব শর্ট একটা রিজন, বোঝা যাচ্ছে? তারপরে যে রিজনটা, এটা হলো টার্বুলেন্ট। এখানে মিক্সিং হচ্ছে, বিভিন্ন রকম স্ট্রাকচার তৈরি হচ্ছে, বিভিন্ন রকম প্লাম টাম তৈরি হচ্ছে, ভর্টেক্স তৈরি হচ্ছে, এটা হলো টার্বুলেন্ট। তো দেখো এখানে একটা লেন দেওয়া আছে XCR, এটাকে বলা হয় ক্রিটিক্যাল লেন। তো এই ক্রিটিক্যাল লেনটা কি, যে লেন পর্যন্ত, প্লেটের যে লেন পর্যন্ত ফ্লোটা হলো লেমিনার, সেটাকে বলা হয় ক্রিটিক্যাল লেন। বুঝা যাচ্ছে? এক্স ক্রিটিক্যাল, যে লেন পর্যন্ত আমার ফ্লোটা লেমিনার, সেটা হলো ক্রিটিক্যাল লেন। আর এখানে যেটা আছে বাউন্ডারি লেয়ার থিকনেসটা বললাম, যে একদম পুরো সারফেস থেকে যেখানে বাউন্ডারি লেয়ারটা, এই থিকনেসটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হবে। দিস ইজ এ ফাংশন অফ এক্স। প্লেট বরাবর যদি এক্স ডাইরেকশন হয়, এক্স চেঞ্জ হলে এই থিকনেসটা চেঞ্জ হবে, বাউন্ডারি লেয়ার। তো হাইড্রোডাইনামিক ভেলোসিটি, হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার ক্ষেত্রে এই বাউন্ডারি লেয়ারটাকে বলা হয় হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার থিকনেস। তারপর থার্মাল বাউন্ডারি লেয়ার ক্ষেত্রে এটাকে বলা হয় থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেস। আর টার্বুলেন্টের ক্ষেত্রে দেখো এখানে বিভিন্ন রকমের লেয়ার তৈরি হয়, আমরা এত ডিটেলসে যাচ্ছি না, এটা আমাদের তোমাদের থিওরি ক্লাসে আমরা বলবো। আপাতত ধরে নাও যে 3 ধরনের ফ্লো হচ্ছে, প্লেটের শুরুতে হলো লেমিনার, তারপরে ট্রানজিশন, এরপর হলো টার্বুলেন্ট। বুঝা যাচ্ছে? আর যে লেন পর্যন্ত এটা লেমিনার, সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল লেন। ওকে, এটা তো আমি বললাম যে হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার কেন হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করো, আমি তোমাদেরকে একটু আগে বলছি যে সারফেসে প্লেটের সারফেসে ভেলোসিটি 0, এটাকে বলা হচ্ছে নো স্লিপ কন্ডিশন। সারফেসের সাপেক্ষে ফ্লুইডের যে ভেলোসিটি, সেটাকে 0 ধরা হয়। কেন ধরা হয়? যে এটা কেন হচ্ছে? ভিস্কোসিটির জন্য, ভিসকাস ইফেক্টের জন্য। সারফেসের গায়ে যে ফ্লুইডটা লেগে আছে, তার ভেলোসিটি 0, জিরো ভেলোসিটি রিলেটিভ টু দা সারফেস। আর লিডিং এজ তো বললাম, যেখান থেকে তোমার শুরু হচ্ছে, যে ডাইরেকশন থেকে শুরু হচ্ছে, সেটা হলো লিডিং এজ। আর ওয়াই হলো নর্মাল ডাইরেকশন, এগুলো তোমাদের বলা হয়েছে। ডেল্টা হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার থিকনেস, ডেল্টা এটা হলো হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার থিকনেস, এবং এটা হলো ফাংশন অফ এক্স। শুরুতে এটা একদম পুরো শুরুতে এটা 0, ডেল্টাটা 0, আস্তে আস্তে এটা বাড়া শুরু হয়েছে। তো খেয়াল করো, এই যে ডেল্টা বাউন্ডারি লেয়ার থিকনেস এর পরে যে তুমি যদি যাও, এখানে কি, এইখানে ভেলোসিটি কত? এইখানে ভেলোসিটি হলো ফ্রি স্টিম ভেলোসিটি, এই অ্যাম্বিয়েন্ট যে ভেলোসিটিটা সেটা। কিন্তু এই ডেল্টার ভিতরে ভেলোসিটিটা কিন্তু চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? 0 থেকে একটা লেয়ারে চেঞ্জ হচ্ছে, একটা প্রোফাইলে চেঞ্জ হচ্ছে। এটা হলো লেমিনার প্রোফাইল, এটা টার্বুলেন্ট প্রোফাইল। দুটো প্রোফাইল কিন্তু সেম না, ভেলোসিটি প্রোফাইল একটু ডিফারেন্ট। ফ্লো চেঞ্জ হলে ভেলোসিটি প্রোফাইলটাও চেঞ্জ হবে। কিন্তু এই ডেল্টার বাইরে এই রিজনটাতে, যেখানে বাউন্ডারি লেয়ার নাই, সেখানে সব জায়গায় ভেলোসিটি সেম। ওকে, এটা বললাম যে রিজনটা ডেল্টা দ্বারা যে রিজনটাকে বাউন্ড করা হয়েছে, সেটাকে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার কিংবা হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার বলে। আর ডেল্টাটাকে টিপিক্যালি ডিফাইন করা হয়েছে যেখানে তোমার ভেলোসিটি হলো 99% অফ ফ্রি স্টিম ভেলোসিটি। এটা আসলে থিওরিটিক্যালি ডিফাইন করা হয়েছে, কারণ তুমি যদি বলো যে যেখানে ফ্রি স্টিম ভেলোসিটি তো অনেক জায়গায় আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, বিভিন্ন জায়গায় ফ্রি স্টিম ভেলোসিটি আছে। কোনটাকে তুমি ডেল্টা ধরবা? এই জন্য বলা হয়েছে যে একদম পুরো সারফেসে, মানে বাউন্ডারি লেয়ার এই জায়গায়, এটা হলো 99% অফ ফ্রি স্টিম। তো এই রিজনটাকে 0 থেকে যেখানে 99% অফ ফ্রি স্টিম, সেটাকে বলা হয়েছে ডেল্টা। এই জন্য এখানে 99% বলছে, 100% বলে না, কারণ 100% তোমার বিভিন্ন জায়গায় হতে পারে। তো 99% বললে একদম পুরো তোমার এই সারফেসে গায়ে, যদিও একটা 100% অ্যাকুরেট না, কিন্তু তারপরে তুমি একটা ডেফিনিশন দিতে পারো, একদম পুরো বাউন্ডারি লেয়ারের সারফেসে চলে আসে হাইপোথেটিক্যাল লাইন। এখানে দুইটা রিজন পাচ্ছ, একটা হলো বাউন্ডারি লেয়ার, যেখানে তোমার যে ব্লু রিজনটা, এটা হলো বাউন্ডারি লেয়ার রিজন, যেখানে ভিসকোসিটির ইফেক্টটা আছে। আর এই বাইরের যে রিজনটা, সেটাকে বলা হচ্ছে ইরোটেশনাল ফ্লো রিজন কিংবা ইনভিসিড ফ্লো রিজন, যেখানে কোনো ভিসকোসিটির ইফেক্ট নাই, নেগলিজেবল ফ্রিকশন ইফেক্ট এবং কনস্ট্যান্ট ভেলোসিটি, এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট, ইরোটেশনাল ফ্লো রিজন। আর বাউন্ডারি লেয়ার রিজন, সেখানে ভিসকোসিটির ইফেক্ট আছে এবং সেই রিজনে ভেলোসিটিটা চেঞ্জ হবে।
তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সিমুলেশন, মানে প্লেটের উপরে সিমুলেশন করা হয়েছে, 3D সিমুলেশন। সিমুলেশন করার কারণে যে তোমার মানে ভেলোসিটি প্রোফাইলে যে স্ট্রাকচারটা সেটা দেখানো হয়েছে। তো আমরা তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো প্লেটের শুরুতে নীল রঙের যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এটা আসলে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এই ফ্লোটা এদিকে লেমিনার, ভেলোসিটি গুলো স্মুথ। আস্তে আস্তে কি হচ্ছে, একটা রিজন দেখছে এখানে এই লেমিনার পর্যন্ত এটা স্মুথ আছে, এরপরে ভেলোসিটি বাড়ছে, এরপরে দেখো খেয়াল করো, এরপরে এখানে একটা ট্রানজিশন রিজন শুরু হয়েছে, যেখানে কি হয়েছে সে লেমিনার থেকে টার্বুলেন্টে যাচ্ছে, একটু স্ট্রাকচার তৈরি হয়েছে, একটু মিক্সিং তৈরি হয়েছে। টার্বুলেন্টের রিজনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রপারলি বিভিন্ন মিক্সিং হয়ে গেছে এবং বিভিন্ন রকম স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এবং এগুলো কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। তো সারফেসে গায়ে কিছু স্ট্রাকচার আছে, এগুলো বলা হয় স্মল স্কেল স্ট্রাকচার। সারফেসের থেকে উপরে যে বড় বড় স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় লার্জ স্কেল স্ট্রাকচার। তো টার্বুলেন্টের ক্ষেত্রে এটা যেটা হয়, তোমরা যখন দেখবা যে ধোঁয়া যখন বের হয়, প্রথম দিকে ধোঁয়াটা একটু ইয়ে থাকে, একটা লাইনের মতো থাকে, আস্তে আস্তে ধোঁয়াটা বিভিন্ন ভাবে ভেঙে টেঙে যায়, বড় বড় কুণ্ডলি পাকিয়ে ফেলে। তো সেটা হলো টার্বুলেন্ট। তো সেটাকে বলা হয় ম্যাক্রোস্কোপিক লাম্পস অফ ফ্লুইড অর এডিস, এগুলোকে বলে। তা আমাদের আসলে ভিজুয়ালাইজেশন করা সিস্টেম নাই, আমরা ডাটা গুলো নিয়ে ক্যালকুলেট করে দেখবো যে ফ্লোটা কিরকম। ভিজুয়ালাইজেশন তুমি সিমুলেশন দিয়ে করতে পারো, আর না হলে কিছু এক্সপেরিমেন্টাল আছে যেগুলোতে ভিজুয়ালাইজেশন করা যায়, আমাদের সেই স্কোপটা নাই। যেটা যেমন স্মোক ফ্লো করে তারপর লেজার টেজার দিয়ে ওগুলো ইয়ে করা হয়, ভিজুয়ালাইজেশন করা হয় লেজার ক্যামেরা ট্যামেরা। মানে আমাদের সেগুলো সেই অপশন নাই, সেটা আমরা জাস্ট ডাটা নিয়ে ক্যালকুলেট করি। তো আমরা বাউন্ডারি লেয়ার প্রথমে যেটা দেখেছি সেটা ছিল ভেলোসিটি বাউন্ডারি লেয়ার। আর ধরনের বাউন্ডারি লেয়ার আছে। ভেলোসিটি বাউন্ডারি লেয়ারটা হয় নরমালি কোনো একটা ফ্লুইড একটা সারফেসের উপর দিয়ে ফ্লো করলেই ভেলোসিটি বাউন্ডারি লেয়ার হবে। বুঝা যাচ্ছে? কোনো একটা ফ্লুইড যদি কোনো সারফেসের উপর দিয়ে ফ্লো করে তাহলে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার হবে, ভেলোসিটি হাইড্রোডাইনামিক বাউন্ডারি। আর থার্মাল বাউন্ডারি লেয়ার যেটা, এটা তখনই হবে যখন ওই ফ্লুইডের গায়ের টেম্পারেচার আর সারফেসের টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স থাকবে। যদি ফ্লুইডের টেম্পারেচার আর সারফেসের টেম্পারেচার যদি সেম থাকে তাহলে হবে না, তাহলে থার্মাল বাউন্ডারি লেয়ার হবে না। এখন এটা এমন হতে পারে যে ফ্লুইডের টেম্পারেচার বেশি, সারফেসের টেম্পারেচার কম। যেমন ওই যে প্রথম একটা বাউন্ডারি লেয়ার দেখানো হয়েছে, ফ্লুইডের টেম্পারেচার টি অ্যাম্বিয়েন্টটা বেশি আর সারফেসেরটা কম, তাহলেও বাউন্ডারি লেয়ার হবে। টেম্পারেচার প্রোফাইলটা বাউন্ডারি লেয়ারের মধ্যে টেম্পারেচার প্রোফাইলটা একটু ডিফাইন হবে। আবার এমন হতে পারে যে ফ্লুইডের টেম্পারেচার কম, সারফেসের টেম্পারেচার বেশি, তাও বাউন্ডারি লেয়ার হবে, কিন্তু টেম্পারেচার প্রোফাইলটা ডিফাইন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে যে বাউন্ডারি লেয়ারটা ফর্ম করছে, এই বাউন্ডারি লেয়ারটা হলো থার্মাল বাউন্ডারি লেয়ার। যে বাউন্ডারি লেয়ারের ভিতরে টেম্পারেচার ফ্লুইডের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, কিন্তু এই বাউন্ডারি লেয়ারের বাইরে ফ্লুইডের টেম্পারেচার কি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার সমান। তাহলে এই বাউন্ডারি লেয়ারটা ফর্ম করে টেম্পারেচার ডিফারেন্সের জন্য। ফ্লুইড এবং সারফেসের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স থাকলে এরকম বাউন্ডারি লেয়ার হবে। তো এই বাউন্ডারি এই টেম্পারেচার প্রোফাইল, বাউন্ডারি লেয়ারের টেম্পারেচার প্রোফাইল দুই রকম হতে পারে। আর একটা যদি মানে সারফেস টেম্পারেচার ফ্লুইডের টেম্পারেচার বেশি হয় তাহলে একরকম হবে, সারফেস টেম্পারেচার কম হলে একরকম হবে। এটা সবসময় না, কিন্তু ভেলোসিটি মানে ভেলোসিটি বাউন্ডারি লেয়ারের ক্ষেত্রে ভেলোসিটি প্রোফাইলটা সবসময় এরকমই হবে, সারফেসে জিরো, আস্তে আস্তে এটা বাড়ছে। কিন্তু থার্মালের ক্ষেত্রে কিন্তু দুই রকম, কম থেকে বেশি আর একটা বেশি থেকে কম। তো এইখানে দেখো, এখানে তোমরা বাউন্ডারি লেয়ার থিকনেস পাবা ডেল্টা টি। আগে ছিল ডেল্টা হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার থিকনেস, এখানে যেটা আসছে সেটা হলো ডেল্টা টি, থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেস। ডেল্টা টিটা এটা ভ্যারি করবে, আস্তে আস্তে এটা ভ্যারি করবে। তো থার্মাল বাউন্ডারি লেয়ারের ডেফিনিশন দেওয়া হয়েছে। তো এটা হলো সেই রিজন যেখানে টেম্পারেচার গ্রেডিয়েন্ট থাকবে এবং সেখানে তোমার হিট ট্রান্সফার হবে। আর বাউন্ডারি লেয়ারের বাইরে সব জায়গায় একই টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, সুতরাং সেখানে হিট ট্রান্সফার হয় না, শুধুমাত্র বাউন্ডারি লেয়ারের মধ্যে হিট ট্রান্সফারটা হয়, হিট এক্সচেঞ্জ হয় টেম্পারেচার গ্রেডিয়েন্টের জন্য। এবং এটার এই কারণটা এখানে তোমার এই যে এখানে একটা দেখো যে এখানে দুই ধরনের হিট ট্রান্সফার আছে বাউন্ডারি লেয়ারের ভিতর, দুই ধরনের হিট ট্রান্সফার। একটা হলো যে ফ্লুইডটা সারফেসে গায়ে লেগে আছে সে হিট ট্রান্সফার করবে কন্ডাকশনের মাধ্যমে, কারণ সেই ফ্লুইডে কোনো মুভমেন্ট নাই, কারণ আমরা জানি নো স্লিপ কন্ডিশন, তার ভেলোসিটি জিরো, সুতরাং সেই ফ্লুইড লেয়ারটা যদি মোশনলেস সে হিট ট্রান্সফার করবে কন্ডাকশনের মাধ্যমে। তার উপরে যে ফ্লুইডটা যে লেয়ারটা তার তো মোশন আছে,
তো সে হিট ট্রান্সফার করবে অ্যাডভেশনের মাধ্যমে। তো কন্ডাকশন আর অ্যাডভেশন মানে ডিফিউশন আর অ্যাডভেশন দুটো একসাথে হচ্ছে, এটাকে বলা হচ্ছে কনভেকশন। বাউন্ডারি লেয়ারের মধ্যে কনভেকশনটা হবে। ওকে, তাহলে এখানে দুই ধরনের হিট ট্রান্সফার আমরা দেখতে পাচ্ছি, এটাও বলা হয়েছে, এটাও বলা হয়েছে। তো এখানে বাউন্ডারি লেয়ার থিকনেসটা এটা একটু ডিফাইন করা হয়েছে, একটু ডিফাইন ভাবে। এটা একটা টেম্পারেচার ডিফারেন্সের উপরে ইয়ে করে, টি মাইনাস টিএস, যেটা 99% ফ্রি স্টিম আর সারফেস। খেয়াল করো, এই সারফেসের টেম্পারেচার আর ফ্রি স্টিমের টেম্পারেচার এই দুইটার যে ডিফারেন্স, তার 99% টেম্পারেচার মাইনাস সারফেস টেম্পারেচার, এইটার ডিফারেন্স যদি এইটার ডিফারেন্সে 99% হয় যে জায়গায়, সেটা হলো সেই জায়গার সারফেস থেকে সেই জায়গা পর্যন্ত বলা হচ্ছে থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেস। বুঝা যাচ্ছে? হ্যাঁ, একটু ক্লিয়ার সবার? তাহলে আমরা দুই ধরনের বাউন্ডারি লেয়ার দেখলাম, একটা হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার, একটা থার্মাল বাউন্ডারি লেয়ার। হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ারটা হয় ভিসকোসিটির জন্য, এটা হবেই। কোনো একটা ফ্লুইড যদি কোনো একটা সারফেসের উপর দিয়ে ফ্লো করে, এটা হবেই। আর থার্মাল বাউন্ডারি লেয়ারটা হয় টেম্পারেচার ডিফারেন্সের জন্য। টেম্পারেচার ডিফারেন্স যদি থাকে তাহলে থার্মাল বাউন্ডারি লেয়ারটা হবে। ওকে, আর এখানে দুই ধরনের আমরা থিকনেস দেখছি, একটা হলো থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেস, আর একটা হলো ভেলোসিটি বাউন্ডারি লেয়ার থিকনেস। তো এইটুক ক্লিয়ার। আমরা এখন কনভেকশন, আমরা একটু আগে বললাম যে কনভেকশনের বেসিক লটার নাম হলো নিউটনস ল অফ কুলিং, কিউ ইকুয়াল টু এইচ এ টিএস মাইনাস টি। তাহলে এইচটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। এটা তুমি কিভাবে বের করতে পারো? কিউ বাই এ ডেল্টা টি। এখন তোমরা হিট ফ্লাক্সের নাম শুনছো না? হিট ফ্লাক্সের নাম শুধু শুনছো? হিট ফ্লাক্সটা কি? হিট ট্রান্সফার পার ইউনিট এরিয়া, এটাকে বলা হয় হিট ফ্লাক্স। তো এই কিউটা হলো কনভেকশন হিট ট্রান্সফার, সেটাকে যদি এরিয়া দ্বারা ভাগ করো তাহলে সেটা হলো কনভেকটিভ হিট ফ্লাক্স, কনভেকশন হিট ফ্লাক্স। বুঝা যাচ্ছে? তো এখানে দেখো, এই যে এইচটা তোমরা বের করবা, এটার ফর্মুলা হলো এটা। তো এই কনভেকটিভ হিট ফ্লাক্স এটা কনস্ট্যান্ট হতে পারে। এটা যদি কনস্ট্যান্ট হয়, কনভেকটিভ হিট ফ্লাক্স যদি কনস্ট্যান্ট হয়, তার সারফেস টেম্পারেচারটা ভ্যারি করবে। আর কনভেকটিভ হিট ফ্লাক্স যদি ভ্যারি করে, তাহলে সারফেস টেম্পারেচারটা কনস্ট্যান্ট হবে। এখানে দুইটা দেওয়া হয়েছে, খেয়াল করো। উপরটা হলো ভ্যারি করছে, এই হিট ফ্লাক্সটা ভ্যারি করছে, সারফেস টেম্পারেচার কনস্ট্যান্ট। আর নিচেরটা দেখো, পরেরটা দেখো, উপরটা কনস্ট্যান্ট, নিচে সারফেস টেম্পারেচার ভ্যারি করছে। এই দুইটা কন্ডিশনটাকে বলা হয়, একটা হলো আইসোথার্মাল আর একটা হলো আইসোফ্লাক্স। তোমরা বাউন্ডারি কন্ডিশন পড়াইছেন নাসির স্যার? আইসোথার্মাল বাউন্ডারি কন্ডিশন, আইসোফ্লাক্স বাউন্ডারি কন্ডিশন, কন্ডিশনে একই রকম ভাবে তখন এটাকে বলা আইসোথার্মাল। আর সারফেসের হিট ফ্লাক্স যখন কনস্ট্যান্ট, তখন সেটাকে বলা আইসোফ্লাক্স। এখানেও তোমরা দুই রকম পাবা, একটা হলো আইসোথার্মাল আর একটা হলো আইসোফ্লাক্স। বুঝা যাচ্ছে? আসো যে দুইটা বাউন্ডারি লেয়ার, একটা হলো থার্মাল বাউন্ডারি লেয়ার, একটা হলো ভেলোসিটি। আমি বললাম যে যখন একটা প্লেটের উপর দিয়ে যখন ফ্লো হবে, তখন থার্মাল বাউন্ডারি লেয়ার হতে পারে, না হতে পারে, কিন্তু ভেলোসিটি বাউন্ডারি অবশ্যই হবে। থার্মাল বাউন্ডারি লেয়ার কখন হবে? যখন ডিফারেন্স থাকবে, ডিফারেন্স না থাকলে হবে না। তো এখন মনে করো টেম্পারেচার ডিফারেন্সও আছে, থার্মাল বাউন্ডারি লেয়ার হয়েছে, ভেলোসিটি বাউন্ডারি লেয়ার হয়েছে। এখন এই দুটো বাউন্ডারি লেয়ারের মধ্যে আমরা দেখব রিলেশন, মানে কি, একটা তো বড় হতে পারে, একটা ছোট হতে পারে। এটা প্যারামিটার দ্বারা, একটা প্যারামিটার দ্বারা এটা আইডেন্টিফাই করা, সেটাকে পান্ডন নাম্বার। পান্ডন নাম্বার, আচ্ছা, আমরা আজকে পান্ডন নাম্বারটা পড়বো। তাহলে এখানে দেখো যে একটা হলো ডেল্টা, একটা ডেল্টা টি। ডেল্টাটা হলো হাইড্রোডাইনামিক বাউন্ডারি লেয়ার, আর ডেল্টা টিটা হলো থার্মাল বাউন্ডারি লেয়ার। তো এখানে দেখো ডেল্টা যেটা, এটা ছোট, আর ডেল্টা টিটা বড়। কখন হবে? যখন পান্ডন নাম্বার 1 থেকে ছোট হবে।
একের থেকে যখন ছোট তখন হাইড্রোনিক বাউন্ডারি লেয়ারটা ছোট আর থার্মালটা বড়। আর 5 নম্বর যখন একের থেকে বড় তখন ডেল্টা হাইড্রোনিক বাউন্ডারি লেয়ারটা বড় আর ডেল্টা টিটা ছোট। এখন এটা কেন হচ্ছে এটা আমি একটু পরে তোমাদেরকে আমি বলবো, আপাতত এটা জেনে রাখো যে আর যদি 5 নম্বর যদি 1 হয় তাহলে কি হবে, এই ডেল্টা আর ডেল্টা টি এই দুইটা সেম হবে। তাহলে 5 নম্বর এমন একটা প্যারামিটার যেটা দ্বারা আমরা বুঝতে পারছি যে কার কোন বাউন্ডারি লেয়ার বড় হবে কোনটা ছোট হবে। আর 5 নম্বর যদি 1 হয় তাহলে হাইড্রোডাইনামিক এবং থার্মাল বাউন্ডারি লেয়ার এই দুটা একটা একটার সাথে কোইনসাইড করে যাবে, মিলে যাবে। তো এই 5 নম্বরটা ডিপেন্ড করে ফ্লুইডের উপর। এয়ারের ক্ষেত্রে 5 নম্বর একরকম, ওয়াটার ক্ষেত্রে ফ্লুইডের প্রপার্টিজ, দুইটা প্রপার্টিজের ওটা আমরা একটু পরে আসবো যখন আমরা 5 নম্বর দেখাবো। তো এখানে আমরা এই দুইটা বাউন্ডারি লেয়ার থিকনেসের মধ্যে রিলেশন দেখলাম। তো এখন আমরা কিছু নন ডাইমেনশনাল প্যারামিটার, যেমন এই যে 5 নম্বর আছে, আমরা আরেকটা প্যারামিটার দেখবো, সেটা হলো রেনল্ডস নাম্বার দেখবো, 5 নম্বর দেখবো আর নুসেল নাম্বার। 3টা প্যারামিটার আছে। এই 3টা প্যারামিটারের মধ্যে 2টা হলো গভর্নিং প্যারামিটার, যেটা হলো রেনল্ডস নাম্বার, আর 5 নাম্বার এই 2টা হলো গভর্নিং প্যারামিটার, আর নুসেল নাম্বার এটা হলো পারফরম্যান্স প্যারামিটার। ওকে, তো আমরা প্রথমে আসি রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বার তোমাদের পড়ানো হয়েছে, নাম শুনছো? ইন্ট্রোডাকশনে অল্প আর কি স্যার বলেছেন, কিন্তু ডিটেইলসে পড়ান নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা একটু ডিটেইলস আজকে দেখবো। রেনল্ডস নাম্বার হলো রেশিও অফ ইনার্শিয়াল ফোর্স বাই ভিসকাস ফোর্স, দুইটা ফোর্সের রেশিও। তো ইনার্শিয়াল ফোর্সের যে ফর্মুলা এবং ভিসকাস ফোর্সের ফর্মুলা, এই দুইটা তুমি যদি বসাও, এটা ফ্লুইডের কিন্তু সলিডের না, ফ্লুইডের মধ্যে যে ফোর্সটা, তো এই দুটো ফর্মুলা যদি বসাও তাহলে আলটিমেটলি এরকম একটা ইকুয়েশন আসে, যেটা হলো রো ইউ এল বাই মিউ। রোটা হলো ফ্লুইডের ডেনসিটি, ইউটা হলো ভেলোসিটি, ক্যারেক্টারিস্টিক কিংবা রেফারেন্স ভেলোসিটি, আমরা যে রেফারেন্সটা ধরবো। এলটা হলো ক্যারেক্টারিস্টিক কিংবা রেফারেন্স লেন্থ, কোন একটা লেন্থ। আর মিউটা হলো ডাইনামিক ভিসকোসিটি। ভিসকোসিটি ফ্লুইড প্রপার্টি তো তোমাদের পড়াইছে তাই না, ফ্লুইড মেকানিক্সে ডেনসিটি ভিসকোসিটি পড়াইছে না? আচ্ছা, তাহলে এগুলো তোমরা জানোই। তাহলে আর আরেকটা এই মিউ বাই রো, যেটা মিউ বাই রো এটাকে বলা হয় নিউ। নিউটা হলো কাইনেমেটিক ভিসকোসিটি। তো রেনল্ডস নাম্বার হলো এমন একটা প্যারামিটার যেটা দ্বারা আমরা বুঝতে পারবো যে একটা ফ্লো লেমিনার না টার্বুলেন্ট। তুমি রেনল্ডস নাম্বার দ্বারা তুমি বুঝতে পারবে এটা একটা নন ডাইমেনশনাল প্যারামিটার। এটা কিন্তু কোনো ইউনিট নাই, এটা ইউনিটলেস, মানে এই জন্য এটাকে বলে নন ডাইমেনশন, কোনো ডাইমেনশন নাই। তো এটা দ্বারা তুমি বুঝতে পারবা যে ফ্লোটা কি লেমিনার না টার্বুলেন্ট, সেটা তুমি বুঝতে পারবা। আর একটা হলো তুমি অ্যাজ দ্য রেনল্ডস নাম্বার, রেনল্ডস নাম্বার আস্তে আস্তে যখন বাড়বে, প্রথম দিকে যখন ফ্লোটা লেমিনার হয় তখন রেনল্ডস নাম্বারটা কম থাকে। রেনল্ডস নাম্বার যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন ফ্লোটা আস্তে 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 লেমিনার থেকে ট্রানজিশন হতে থাকে। সুতরাং একটা ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার আছে, যে রেনল্ডস নাম্বার দিয়ে তুমি বুঝতে পারবা এই রেনল্ডস নাম্বার যদি কম হয় তাহলে, ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার যদি কম হয় তাহলে ফ্লোটা লেমিনার, না হলে এর চেয়ে বেশি হলে টার্বুলেন্ট কিংবা ট্রানজিশন এরকম। তো সেটা আমরা দেখবো। তো এই রেনল্ডস নাম্বারটা কার কার উপর ডিপেন্ড করে আমরা দেখতে পাচ্ছি। এখানে ভিসকোসিটি আছে, মানে ফ্লুইডের প্রপার্টির উপর ডিপেন্ড করে, ফ্লুইডের ভেলোসিটি আর একটা রেফারেন্স লেন্থ, এই 3টা প্যারামিটারের উপর ডিপেন্ড করে। ফ্লুইডের প্রপার্টি, একটা রেফারেন্স ভেলোসিটি, একটা রেফারেন্স লেন্থ। তার মানে তুমি যখন ভেলোসিটি বাড়াবা তখন রেনল্ডস নাম্বার বাড়বে। যখন খুব হাই স্পিডে ফ্লো হয় তখন ফ্লোটা কিন্তু লেমিনার থাকে না, টার্বুলেন্ট হয়ে যায়। এখন আমরা বুঝতে পারছি কেন টার্বুলেন্ট হয়, কারণ ভেলোসিটি বাড়ালে রেনল্ডস নাম্বার বাড়ে, রেনল্ডস নাম্বার বাড়ালে ফ্লোটা টার্বুলেন্ট হয়ে যায়। আবার আমরা দেখতে পারি যে যখন আমি যে বললাম যে আমরা যখন একটা ট্যাপ ছেড়ে দেই প্রথম দিকে কি হয়, কিংবা যখন একটা ধোঁয়া বের হয়, আগরবাতি থেকে যখন ধোঁয়া বের হয় প্রথম দিকে তোমরা দেখতে পারবা যে ওই ধোঁয়াটা কি হয়, প্রথম দিকে লেমিনার থাকে, একটা লাইন থাকে, এরপর আস্তে আস্তে তখন দেখো এই লেনটা যখন বাড়বে, লেনটা যখন কম থাকে তখন ফ্লোটা রেনল্ডস নাম্বার কম, ফ্লোটা লেমিনার। লেনটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে ফ্লোটা কি হতে থাকে, টার্বুলেন্ট হতে থাকে। বুঝা যাচ্ছে? সুতরাং আমরা দুইটা ইম্পর্টেন্ট প্যারামিটার দেখলাম, একটা হলো ভেলোসিটি, একটা লেন্থ, যেটার মাধ্যমে ফ্লোটা কি হয়, লেন্ডার থেকে টার্বুলেন্ট হয়।
এখন আমরা দেখতে চাই, আমরা এটা দেখছি, এই বাউন্ডারি লেয়ার প্রোফাইলটা আমরা দেখছি একটু আগে। এখন আমরা দেখবো এই যে রেনল্ডস নাম্বার ইফেক্টটা আমরা একটা দেখছি না, লাইন যে ক্রিটিক্যাল লেন্থ এস ক্রিটিক্যাল, দেখা গেছে তো। তো এইখানে দেখো এই ক্রিটিক্যাল লেন্থটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা রেনল্ডস নাম্বার আছে, সেই রেনল্ডস নাম্বারটা হলো 5 × 10⁵ এটাকে বলে ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার। প্লেটের ক্ষেত্রে ফ্লো ওভার এ ফ্ল্যাট প্লেট ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার হলো 5 × 10⁵। বোঝা যাচ্ছে? তো যখন তোমার এই রেনল্ডস নাম্বারটা, কোন রেনল্ডস নাম্বার যদি এই 5 × 10⁵ এর চেয়ে বড় হয় তখন সেটা কি হবে, তখন ফ্লোটা হবে টার্বুলেন্ট। আর 5 × 10⁵ এর চেয়ে যদি কম হয় তখন সেটা হবে লেমিনার। তো এটা হলো ক্রিটিক্যাল প্যারামিটার, ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার, যেটা দ্বারা আমি বুঝতে পারবো যে ফ্লোটা লেমিনার না টার্বুলেন্ট। এটা কার জন্য? প্লেটের জন্য। যদি পাইপ থাকে, পাইপ টিউব ডাক থাকে, তাহলে রেঞ্জটা একটু ডিফারেন্ট। সেখানে কিন্তু এই রেফারেন্স ইয়েটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রেফারেন্স লেন্থ হয়ে গেছে ডায়ামিটার, পাইপের ডায়ামিটার, এবং সেক্ষেত্রে রেঞ্জটা হলো 2300। 2300 যদি কম হয় লেমিনার, 10,000 এর বেশি হলে টার্বুলেন্ট, আর এর রেঞ্জের মধ্যে থাকবে ট্রানজিশন। এটা হলো পাইপের ক্ষেত্রে, পাইপ কিংবা টিউব কিংবা ডাক্টের ক্ষেত্রে। এখন আসো আমরা তাহলে রেনল্ডস নাম্বার দ্বারা আমরা বুঝতে পারি যে ফ্লোটা লেমিনার টার্বুলেন্ট, সেটা আমরা বুঝতে পারি। এটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। স্যার ট্রানজিশন ডিজাইনের এটা কি হবে স্যার? নরমালি প্লেটের ক্ষেত্রে ট্রানজিশন ইয়েটা নাই, ট্রানজিশন ওইভাবে স্পেসিফিক ভাবে নাই, সেটা আমরা একটু পরে ডিসকাস করবো এখানে ট্রানজিশনটা কিভাবে করা হয়, আইডেন্টিফাই করা হয়। কিন্তু পাইপের ক্ষেত্রে আছে, ইন্টারনাল ফ্লো এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রানজিশন একটা ভ্যালু আছে 2300 থেকে 10,000 মাঝামাঝি হলে একটা এর রেঞ্জের মধ্যে। কিন্তু প্লেটের ক্ষেত্রে আমরা জাস্ট একটাই ক্রিটিক্যাল প্যারামিটার, এখানে দুইটা ক্রিটিক্যাল প্যারামিটার, একটা 2300 একটা 10,000। প্লেটের ক্ষেত্রে একটাই 5/5, এর চেয়ে কম হলে আমরা ধরি লেমিনার, বেশি হলে টার্বুলেন্ট। কিন্তু এখানেও একটু ট্রানজিশন একটা আমরা পরে ডিসকাস করব। বুঝা গেছে? জি স্যার। এরপরে আসো পান্ডন নাম্বার। তো আমি বলছি যে পান্ডন নাম্বার হলো ফ্লুইডের প্রপার্টিজ। তো এখানে দেখো এটা হলো দুইটা প্রপার্টিজের রেশিও, একটা হলো মলিকুলার ডিফিউসিভিটি অফ মোমেন্টাম, আর একটা হলো মলিকুলার ডিফিউসিভিটি অফ হিট। এই দুইটা প্রপার্টিজের রেশিও ফ্লুইডের। তো এটা হলো মিউ বাই আলফা, মিউটা হলো কাইনেমেটিক ভিসকোসিটি আর আলফা হলো থার্মাল ডিফিউসিভিটি। এই দুইটা প্রপার্টিজের রেশিও। তো এইটা আসলে কি বোঝায়? এটা বোঝায় যে পান্ডন নাম্বারটা যা যত বেশি থাকবে তার হিট ট্রান্সফার বেশি হবে। পান্ডন নাম্বারটা কি করে, সে একটা হিট এনার্জিটাকে অ্যাবজর্ব করতে পারে। তো এখানে খেয়াল করো এটার সিগনিফিকেন্সটা কি, এটা তোমার মোমেন্টাম আর এনার্জি ট্রান্সপোর্টের মধ্যে একটা ইম্পর্টেন্স থাকে। ওই যে দেখো মোমেন্টাম ডিফিউসিভিটি আর এটা হলো থার্মাল ডিফিউসিভিটি, দুইটা, একটা মোমেন্টাম আর একটা থার্মাল ডিফিউসিভিটি। তো মোমেন্টাম ডিফিউসিভিটি কার উপর ডিপেন্ড করে? হাইড্রোডাইনামিক বান্ডেল এর উপর। আর থার্মাল ডিফিউসিভিটি ডিপেন্ড করে হলো ভেলোসিটি থার্মাল বান্ডেল এর উপর। তো দুইটা বান্ডেল এরকে সে কিন্তু রিলেট করে। এখানে খেয়াল করো, আমরা যে দেখছিলাম না একটু আগে যে বান্ডেলের থিকনেস পান্ডন নাম্বার দ্বারা, এই কাজটা কিন্তু পান্ডন নাম্বার করে। দুইটা বান্ডেল এর কিংবা বান্ডেলের থিকনেস এর মধ্যে যে রিলেশনটা সেটা পান্ডন নাম্বার করছে। এটা কিন্তু আমরা বলছি এখানে relative thickness of hydrodynamic and thermal bundle layer আর kinetic link between velocity field and thermal field. ভেলোসিটি এবং থার্মাল ফিল্ডের মধ্যে কানেকশন করতেও কিন্তু এটা ইউজ করা হয়। তো এটা টিপিক্যাল ভ্যালুগুলা কি? এখানে দেখো এয়ার এর জন্য পান্ডন নাম্বার কিছু সিগনিফিকেন্স আছে। একটা সেটা হলো এয়ার এর জন্য তুমি যদি দেখো তার ডেনসিটি চেঞ্জ হচ্ছে, ভিসকোসিটি চেঞ্জ হচ্ছে, থার্মাল কন্ডাক্টিভিটি চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? টেম্পারেচারের সাথে সাথে তার এই প্রপার্টি গুলো চেঞ্জ হচ্ছে। কিন্তু পান্ডন নাম্বারটা তুমি যদি দেখো, পান্ডন নাম্বারটা অলমোস্ট কনস্ট্যান্ট, অত বেশি চেঞ্জ হচ্ছে না। যখন তুমি পান্ডন নাম্বারটা ইউজ করবে তখন তোমার প্রপার্টিটা ইউজ করা ইজি হবে, কারণ এটা এয়ারে পান্ডন নাম্বারটা কনস্ট্যান্ট। ওয়াটারের ক্ষেত্রে আবার কত না, একটা রেঞ্জ পরে কনস্ট্যান্ট। মনে করো 150 ডিগ্রি সেলসিয়াসের পরে মোটামুটি পান্ডন নাম্বারটা কনস্ট্যান্ট। তো টিপিক্যালি তুমি যদি খেয়াল করো এয়ার আর ওয়াটার, এয়ারের ক্ষেত্রে পান্ডন নাম্বারটা অ্যারাউন্ড 0.7 এর মতো, আর ওয়াটারের ক্ষেত্রে কত, অ্যারাউন্ড 2 থেকে 13 এর মতো। তো আমরা জানি যে এয়ারের ক্ষেত্রে হিট ট্রান্সফার কি বেশি হয় না কম হয় ওয়াটারের চাইতে?
এয়ার কুলিং, ওয়াটার কুলিং, কোনটাতে হিট ট্রান্সফার বেশি? স্যার ওয়াটার কুলিং তাহলে ওয়াটারের 5 নাম্বার কি বেশি না কম? বেশি হবে স্যার। তাহলে 5 নাম্বার বাড়লে কি হবে? হিট ট্রান্সফার বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে। 5 নাম্বার বাড়লে হিট ট্রান্সফার বাড়বে, আর 5 নাম্বার কমলে হিট ট্রান্সফার কমবে। কারণ এয়ারের ক্ষেত্রে হিট ট্রান্সফার কম, ওয়াটারের ক্ষেত্রে বেশি। এয়ারের ক্ষেত্রে 5 নাম্বার কম, আর ওয়াটারের ক্ষেত্রে বেশি। এখন দেখো 5 নাম্বার বাড়লে হিট ট্রান্সফার বাড়ার কথা। দেখো 5 নাম্বার বাড়লে আসলে কি হচ্ছে, দেখো এখানে দেখো এই যে বি ফিগারে 5 নাম্বার একের চেয়ে বেশি। 5 নাম্বার বাড়লে কি হচ্ছে, থার্মা বান্ডুলার থিকনেসটা হাইড্রোডাইনামিক বান্ডুলার থিকনেসের সাথে কম না? থার্মা বান্ডুলার থিকনেস যদি কম হয় হিট ট্রান্সফারটা বাড়ে কিভাবে? তোমরা তো একটু আগে বললা যে ওয়াটারের ক্ষেত্রে হিট ট্রান্সফার বেশি, আমরা জানি ওয়াটারের ক্ষেত্রে হিট ট্রান্সফার বেশি, তাই না? ওয়াটারের 5 নাম্বারটা বেশি, একের চেয়ে বেশি, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেসটা কম। থিকনেস কম, হিট ট্রান্সফার কেন বেশি? কেউ বলতে পারবা? স্যার থিকনেস কম মানে হচ্ছে যে সে দ্রুত হলো আমার যে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার আছে সেটার সাথে হচ্ছে সে অ্যালাইন্ড হয়ে যায়, সে কারণে হচ্ছে আমার থিকনেস কম হয়, মানে অনেক কম লেন্থ জুড়ে হচ্ছে গিয়ে আমার বাউন্ডারি লেয়ারটা থাকে। ঠিক আছে, এক্সিলেন্ট, একদম পুরো কারেক্ট আনসার। খেয়াল করো নিচেরটা হলো হট, ওটা হলো সোর্স, আর উপরের টি অ্যাম্বিয়েন্ট এটা হলো সিঙ্ক। সোর্স আর সিঙ্কের মধ্যে যদি ডিসটেন্সটা যদি কম থাকে সে দ্রুত হিট ট্রান্সফার করবে। তাহলে দ্রুত হিট ট্রান্সফার করলে হিট ট্রান্সফারটা বেশি হবে, কারণ সে দ্রুত কি করতে, তার সে হট, সে দ্রুত হিটটা অ্যাম্বিয়েন্টকে দিয়ে দিতে পারছে, যেহেতু বাউন্ডারি থিকনেসটা কম আছে। কিন্তু 5 নাম্বার যখন একের থেকে কম হয় তখন দেখো এই বাউন্ডারি থিকনেসটা অনেক বড়। সুতরাং আমরা তোমাদের যদি বলা হয় যে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় হিটটা দিবা, এখন এই যে যেখানে তুমি হিটটা দিবা তার লেন্থটা যদি অনেক বড় হয় তাহলে হিট ট্রান্সফার কি কমে যাবে না? তো এখানে দেখো বাউন্ডারি থিকনেস যদি অনেক বড়, সে যে এই সোর্স থেকে সিঙ্কে হিটটা দিবে তার তো সময় বেশি লাগবে, কারণ দূরত্বটা বেশি। সুতরাং এখানে হিট ট্রান্সফারটা কি হবে, কম হবে। আর এখানে যেহেতু থিকনেসটা কম, সে খুব দ্রুত হিট ট্রান্সফারটা করবে। বুঝা যাচ্ছে? 5 নাম্বার ইফেক্টটা কি আমরা ঠিক মতো বুঝতে পারলাম এখন, যে কেন হিট ট্রান্সফারটা বেশি হচ্ছে আর কেন এখানে কম হচ্ছে। তো 5 নাম্বার খুব একটা ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা আমরা বুঝলাম। যেগুলো অয়েল টয়েল, অয়েল আছে, তারপর বিভিন্ন মোবিল গিস টিস, এগুলো কিন্তু 5 নাম্বার অনেক বেশি। এগুলো বিভিন্ন তোমার গাড়ির মধ্যে বিভিন্ন ইঞ্জিন লুব্রিকেশন সিস্টেমে সেখানে ইউজ করা হয়, কারণ এগুলোর হিট ট্রান্সফারটা অনেক বেশি, 5 নাম্বারটা অনেক বেশি। আরেকটা, এই দুইটা যেটা আমরা দেখলাম এনওস নাম্বার এবং 5 নাম্বার, এই দুইটা হলো তোমার গভর্নিং প্যারামিটার। কারণ এই দুটো প্যারামিটার আমরা চেঞ্জ করতে পারি। আমরা মনে করো এয়ার কুলিং করতে পারি কিংবা ওয়াটার কুলিং করতে পারি, এটা আমাদের চয়েস। তারপর আমরা রেনল্ডস নাম্বার বাড়াতে পারি, কমাতে পারি। ফ্যানের স্পিড আমরা কমে টমে আমরা রেনল্ডস নাম্বার বাড়াতে পারি, কমাতে পারি। সুতরাং এই দুটো হলো গভর্নিং প্যারামিটার, যেটা আমরা নিজেরা চেঞ্জ করি। আর এই নুসেন নাম্বার এটা হলো পারফরমেন্স প্যারামিটার। এখন তুমি মনে করো এয়ারের স্পিড বাড়ালা, তুমি বললা যে হিট ট্রান্সফার বাড়ছে, এটা তুমি কিভাবে বুঝবা হিট ট্রান্সফার বাড়ছে? আমি প্রথমে তোমাদেরকে বলছিলাম যে একটা প্যারামিটার আছে, কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, এইচ। এইটা হলো সেই পারফরমেন্স প্যারামিটার, যেটা দ্বারা আমরা বুঝতে পারি যে হিট ট্রান্সফারটা বেশি না কম। তো এই প্যারামিটার যদি তুমি নন ডাইমেনশনাল করো তখন সেটাকে বলা হয় নুসেন নাম্বার। বুঝা যাচ্ছে? এই প্যারামিটার কার উপর ডিপেন্ড করে? ভেলোসিটির উপর। ভেলোসিটির উপর ডিপেন্ড করে, এখন ভেলোসিটি লেন্থের উপর ডিপেন্ড করে। ওটাকে তুমি যদি নন ডাইমেনশনাল করো তখন তুমি সেটা কি হয়ে যায়? রেনল্ডস নাম্বার। এই প্যারামিটারটা ফ্লুইডের উপর ডিপেন্ড করে, এই যে এইচ। তো ওটাকে তুমি যদি নন ডাইমেনশনাল করো তখন সেটা কি হয়ে যায়? 5 নাম্বার। আর ওই যে প্যারামিটার, পারফরমেন্স প্যারামিটার, যেটা দ্বারা তুমি জাজ করবা যে হিট ট্রান্সফারটা বেশি না কম হচ্ছে, ওই প্যারামিটারটাকে তুমি যদি নন ডাইমেনশনাল করো তখন সেটাকে বলা হয় নুসেন নাম্বার। দেখো এই নুসেন নাম্বারের মধ্যে এইচ চলে আসছে। এইচটা কি? কনভেকশন হিট ট্রান্সফার বাই কন্ডাকশন হিট ট্রান্সফার। এই কন্ডাকশন কিন্তু সলিডের কন্ডাকশন না, এটা হলো ফ্লুইডের কন্ডাকশন। উপরে হলো কনভেকশন আর নিচে হলো কন্ডাকশন। এই দুইটা রেশিওটাকে আমরা বলি নুসেন নাম্বার। বুঝা যাচ্ছে? এইচ এল বাই কে। এইচ এলটা হলো ক্যারেক্টারিস্টিক লেন্থ, কেটা হলো থার্মাল কন্ডাক্টিভিটি। কিন্তু এটা ফ্লুইডের, খেয়াল করো, এটা সলিডের না, এটা ফ্লুইডের।
পার্থক্য। তোমরা একটা মনে নাম্বার পড়ছো, বায়োট নাম্বার পড়ছো না? বায়োট নাম্বার আর নুসেন নাম্বারের এক্সপ্রেশন কিন্তু সেম, কিন্তু বায়োট নাম্বারে এই কেটা হলো সলিডের কন্ডাক্টিভিটি, আর নুসেন নাম্বারে এই কেটা হলো ফ্লুইডের কন্ডাক্টিভিটি। তো সেখান থেকে তুমি নুসেন নাম্বার, তো নুসেন নাম্বারটা আসলে কি? এটা হলো পারফরম্যান্স প্যারামিটার। এটা দ্বারা তোমরা বুঝতে পারবে যে হিট ট্রান্সফার, নুসেন নাম্বার বাড়লে তার মানে হিট ট্রান্সফার বাড়বে, আর নুসেন নাম্বার কমলে হিট ট্রান্সফার করবে। অবভিয়াসলি নুসেন নাম্বার যখন 1 তখন এটাকে বলা হয় পিওর কন্ডাকশন হিট ট্রান্সফার, মানে কনভেকশন আর কন্ডাকশন সেম হচ্ছে। আর নুসেন নাম্বার যখন 1 এর চাইতে বেশি হবে তখন এখানে কনভেকশনটা ডমিনেন্ট কন্ডাকশনের চাইতে। তো নুসেন নাম্বারটা দ্বারা আমরা বুঝতে পারি যে হিট ট্রান্সফারটা বেশি হচ্ছে না কম। ওকে, তো এটা তোমাদের যে ল্যাবে যে শীটটা সেখানে দেওয়া আছে, এই 3টা প্যারামিটারের নাম দেওয়া আছে, ডেফিনেশনও দেওয়া আছে, এক্সপ্রেশনও দেওয়া আছে, এবং লিমিটিং ভ্যালু দেওয়া আছে। প্লেটের জন্য ক্রিটিক্যাল হলো 5 × 10⁵, তারপর এয়ারের ক্ষেত্রে আমরা জানি 0.7, ওয়াটার 20 থেকে 40 ডিগ্রির মধ্যে যে টেম্পারেচার চেঞ্জ হয়, ওয়াটারের 5 নাম্বারটা এইভাবে চেঞ্জ হবে। আর নুসেন নাম্বারটা বললাম 1 হলে পিওর কন্ডাকশন, 1 থেকে বেশি হলে কনভেকশন। আর কোন প্যারামিটার গুলা কি এটা তোমাদের বলা আছে। এখন আসো যে দুইটা আমরা জানি যে রেনল্ডস নাম্বার, পান্ডো নাম্বার, এই দুইটা হলো গভর্নিং প্যারামিটার, আর নুসেন নাম্বারটা হলো পারফরম্যান্স প্যারামিটার। তাহলে নুসেন নাম্বারটা এই দুটা প্যারামিটারের উপর ডিপেন্ড করে। নুসেন নাম্বার ইজ দ্য ফাংশন অফ রেনল্ডস নাম্বার এন্ড পান্ডো নাম্বার। নুসেন নাম্বারও নন ডাইমেনশনাল, এটাও নন ডাইমেনশনাল, এই দুইটাই নন ডাইমেনশনাল। হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট অফ এ ফ্যাট প্লেট ইজ ডিটারমাইন্ড বাই সলভিং কিছু ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন সলভ করে আমরা এটা ডিটারমাইন করতে পারি। আবার এক্সপেরিমেন্টালি এটা ইভালুয়েট করা যায়। তো এখানে দেখো একটা রিলেশন দেওয়া হয়েছে, নুসেন নাম্বার সাথে রেনল্ডস নাম্বার, পান্ডো নাম্বার একটা রিলেশন দেওয়া হয়েছে। এই নুসেন নাম্বারটা দুই রকম আছে, একটা হলো লোকাল আর একটা হলো এভারেজ। লোকালটা দেখো খেয়াল করো, লোকালটা ডিপেন্ড করে রেনল্ডস নাম্বারের উপর। একটা হলো দেখো REX, একটা হলো REL। তো মনে করো তোমার কাছে রেনল্ডস নাম্বারে কিছু ডাটা আছে, পান্ডো নাম্বারে কিছু ডাটা আছে, তার করসপন্ডিং তুমি নুসেন নাম্বার আছে, রেনল্ডস নাম্বার, পান্ডো নাম্বার, নুসেন নাম্বার আছে। এখন তুমি এই রিলেশনটা তৈরি করবা, তো তুমি কার ফিট করে তৈরি করতে পারো না? এখানে এই যে CMN, তুমি এক্সপ্লেন করে কিছু ডাটা নিয়েছো, নিয়ে এখন তুমি কার ফিট করো। তোমাদের কার ফিটিং নিউমেরিক্যাল অ্যানালাইসিসে পড়ানো হয়েছে কার ফিটিং। কার ফিটিং এর মাধ্যমে তুমি এই CMN এই কোএফিশিয়েন্টগুলো বের করতে পারো। আমরা কিছু রিলেশন দেখব এরকম, এরা এক্সপেরিমেন্টালি ইভালুয়েট করে। এটাকে বলা হয়, এই ধরনের কোরিলেশনকে বলা হয় এম্পিরিক্যাল কোরিলেশন, তাই না? ফোর্স কনভার্সনের ক্ষেত্রে আমি যদি হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট বের করতে চাই, তাহলে এরকম কিছু কোরিলেশন থেকে আমরা বের করতে পারি। থিওরিটিক্যাল কিছু কোরিলেশন আছে যেখান থেকে আমরা বের করতে পারি। তো তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, সেটা হলো একটা হলো লোকাল, হ্যাঁ লোকাল নুসেন নাম্বার, এটা হলো এভারেজ। আচ্ছা, তার আগে তোমাদের যে মনে করো এখানে রেনল্ডস নাম্বার, নুসেন নাম্বার আর বিভিন্ন পান্ডো নাম্বারের জন্য প্লট করা হয়েছে। তুমি যদি কার ফিট করে এই প্লট গুলাকে নিয়ে একটা রিলেশন বের করতে পারো, সেই রিলেশনটা এরকম হতে পারে, NU = সাম কনস্ট্যান্ট রেনল্ডস নাম্বার টু দি পাওয়ার সাম কনস্ট্যান্ট পান্ডো নাম্বার টু দি পাওয়ার কনস্ট্যান্ট। আমরা কিছু রিলেশন দেখবো পরবর্তীতে। আর এই যে নুসেন নাম্বারটা দুই রকম, একটা হলো যদি লোকাল রেনল্ডস নাম্বার ইউজ করো তাহলে সেটা হবে লোকাল নুসেন নাম্বার, যদি এভারেজ টোটাল প্লেটের জন্য যে রেনল্ডস নাম্বার এটা যদি ইউজ করো তাহলে সেটা হবে এভারেজ। তো লোকাল রেনল্ডস নাম্বার দেখো, এখানে রেনল্ডস নাম্বারের এক্সপ্রেশনের মধ্যে তুমি যদি প্লেটের যে কোনো পয়েন্টে যদি রেনল্ডস নাম্বার বের করতে চাও, সেই পয়েন্টের এক্সটা নিলা, নিয়ে বসালা, তাহলে তুমি পাবা লোকাল রেনল্ডস নাম্বার। আর টোটাল প্লেটের লেন্থের জন্য তুমি যদি যে রেনল্ডস নাম্বারটা বের করবা সেটা হলো টোটাল প্লেটের জন্য রেনল্ডস নাম্বার। ওকে, এখন আমরা কিভাবে বুঝবো যে ফ্লোটা লেমিনার না টার্বুলেন্ট? এই যে টোটাল যে প্লেটের লেন্থের জন্য যে রেনল্ডস নাম্বার, এটা যদি এই ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার চাইতে বড় হয় তাহলে সেটা টার্বুলেন্ট, আর ছোট হলে সেখানে লেমিনার। বোঝা গেছে? এখন যদি মনে করো ছোট যদি হয় তাহলে কি হবে? এটা যদি ছোট হয় তার মানে কি হবে? প্লেটের কিছু অংশ লেমিনার হবে, কিছু অংশ টার্বুলেন্ট হবে। যে অংশটা লেমিনার সেটাকে আমরা কি বলি? ক্রিটিক্যাল লেন্থ। ক্রিটিক্যাল লেন্থের পরে বাকি যে অংশটা আছে প্লেটের সেটা হবে টার্বুলেন্ট। বুঝা যাচ্ছে? তো আমরা দেখতে পারি যদি এমন হতে পারে যে পুরো প্লেটটাই লেমিনার হতে পারে,
পুরা প্লেটে লেমিনার। পুরো প্লেটটা কখনো টার্বুলেন্ট হতে পারে না, কারণ টার্বুলেন্টের শুরুতে কিছুটা লেমিনার থাকবে। আর এটা কি হতে পারে 50% লেমিনার কিংবা 50% টার্বুলেন্ট হতে পারে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 রকমের কন্ডিশন হতে পারে, যে পুরো প্লেটে লেমিনার কিংবা মেজরিটি হলো টার্বুলেন্ট, কিছু অংশ লেমিনার কিংবা 50% লেমিনার 50% টার্বুলেন্ট। ওকে, তো ওটা আমরা আসবো এই যেটা আমি তোমাদেরকে বললাম। তো এখানে খেয়াল করো যে আমরা যে প্রপার্টিজ গুলো নেব, এখানে 2 রকম টেম্পারেচার আছে, একটা সারফেস টেম্পারেচার আর একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার। তো তুমি এই বাউন্ডারি লেয়ারের মধ্যে টেম্পারেচার সারফেস টেম্পারেচার না অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার না, এটা মাঝামাঝি। তা আমরা প্রপার্টিজ এই ফ্লুইডের প্রপার্টিজ গুলো আমরা যে বিভিন্ন জিনিস ক্যালকুলেট করবো, যেমন মনে করে মিউ ক্যালকুলেট করবো, রো ক্যালকুলেট করবো, এগুলো কোন প্রপার্টিজে ক্যালকুলেট করবো, সেটা আমরা নেব স্ট্রিম টেম্পারেচার, যেটা হলো সারফেস টেম্পারেচার আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের এভারেজ, সেটা হলো স্ট্রিম টেম্পারেচার। সারফেস টেম্পারেচারটা তোমরা কিভাবে পাবা, মনে করো সারফেসে তুমি বিভিন্ন পয়েন্টে টেম্পারেচার নিছো, সেটাকে তুমি এভারেজ করো, 5টা পয়েন্ট নিছো, 5টা পয়েন্টের টেম্পারেচার যোগ করে 5 দ্বারা ভাগ করো, তাহলে সারফেসের টেম্পারেচার পেয়ে যাবে, এভারেজ সারফেস টেম্পারেচার পেয়ে যাবে। এভারেজ সারফেস টেম্পারেচার আর অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এটা এভারেজ করলে তুমি পাবা স্ট্রিম টেম্পারেচার। সুতরাং আমরা যত ক্যালকুলেশন করব এই টেম্পারেচার করব, স্ট্রিম টেম্পারেচার। বুঝা যাচ্ছে? আর ক্রিটিক্যাল লেন্থ আমি বললাম যে লেন্থ পর্যন্ত প্লেটের ফ্লোটা লেমিনার, সেটা হলো ক্রিটিক্যাল লেন্থ। তো ক্রিটিক্যাল লেন্থের ফর্মুলাটা হলো এটা, রো মিউ এস ক্রিটিক্যাল বাই মিউ ইকুয়াল টু 5 × 10⁵। এটা হলো ক্রিটিক্যাল লেন্থের ফর্মুলা। এখান থেকে তুমি ক্রিটিক্যাল লেন্থ পাবা। আর REL টোটাল প্লেটের যে রেনল্ডস নাম্বার, সেটা ফর্মুলা হলো এটা। তো এই দুইটাকে তুমি যদি ভাগ করো তাহলে একটা রিলেশন পাবা, সেটা হলো এস ক্রিটিক্যাল বাই এল, ক্রিটিক্যাল লেন্থের রেশিও একটা। এটা কি হচ্ছে 5 × 10⁵ বাই REL। এটা দ্বারা তোমরা কি পাবা, যে প্লেটের কত অংশ, টোটাল প্লেটের লেন্থ হলো এল, তার কত অংশ পর্যন্ত লেমিনার, সেটা তোমরা বুঝতে পারবা এই রেশিওটা তোমরা যদি বের করো। এই রেশিও দ্বারা আমরা বের করবো আসলে প্লেটের মধ্যে ফ্লোটা কিরকম, ফুললি লেমিনার না টার্বুলেন্ট, না পার্টলি লেমিনার না পার্টলি টার্বুলেন্ট, কিছু অংশ লেমিনার কিছু অংশ টার্বুলেন্ট। এই কন্ডিশন গুলো আমরা এই রেশিওটা দ্বারা বের করবো, 4 নম্বর রেশিও দ্বারা। আরেকটা দেখো, আমরা যদি নুসেন নাম্বার বের করি, নুসেন নাম্বার বের করে আমার লাভ কি? আমার তো নুসেন নাম্বারটা ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট হলো এইচ। তো আমরা জানি নুসেন নাম্বার যে এক্সপ্রেশন, নুসেন নাম্বার এক্সপ্রেশন H/L/K। আমি যদি নুসেন নাম্বারটা পাই, সেখান থেকে আমি এইচটা বের করতে পারবো। এইচটা হলো কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট। তার রেনল্ডস নাম্বারটা আমি কিভাবে পাবো? রেনল্ডস নাম্বারটা আমি পাবো এই যে এখানে যে ফর্মুলা আছে, আমি যদি অ্যাম্বিয়েন্ট ভেলোসিটি জানি, প্লেটের লেন্থ জানি, আর এই ভিসকোসিটি যেটা আছে, এটা আমি স্ট্রিম টেম্পারেচার বের করে রেনল্ডস নাম্বার পাবো। 5 নাম্বারটা এই দুটো প্রপার্টি স্ট্রিম টেম্পারেচার বের করে 5 নাম্বার পাবো। তারপরে একটা কোরিলেশনের মধ্যে বসিয়ে দিলে আমি নুসেন নাম্বার পাবো। আর নুসেন নাম্বার যদি আমি পেয়ে যাই, সেটা যদি আমি এই ইকুয়েশনে বসাই, 5 নম্বর ইকুয়েশন বসাই, তাহলে আমি পেয়ে যাবো কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট, যেটা আমার কনভেকশন হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট আমার দরকার। এখন দেখো এখানে অনেকগুলো রিলেশন দেওয়া আছে। আমি বলছি যে বাউন্ডারি কন্ডিশন 2 রকম, একটা হলো আইসোথার্মাল, একটা হলো আইসোফ্লাক্স। আইসোথার্মাল মানে সারফেসের টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, সেটা হলো এই ধরনের কন্ডিশন আসবে, আর আইসোফ্লাক্স হলে এরকম হবে। আবার ফ্লো আছে আবার 2 রকম, আমরা জানি লেমিনার টার্বুলেন্ট, আবার মাঝামাঝি হতে পারে, পার্টলি লেমিনার পার্টলি টার্বুলেন্ট। তো লেমিনারটা তুমি কিভাবে বুঝবা? দেখবা যে লেমিনারটা বোঝা খুব ইজি। তোমার যদি রেনল্ডস নাম্বারটা 5 × 10⁵ এর যদি কম হয়, তুমি ধরে নিবা এটা লেমিনার। বুঝা যাচ্ছে? 5 × 10⁵ এর চাইতে যদি কম হয়, তাহলে তুমি চোখ বন্ধ করে ধরে নিবা সেটা লেমিনার। তখন তোমার বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী, আইসোথার্মালের জন্য এই কন্ডিশন, আর না হলে আইসোফ্লাক্সের জন্য এই কন্ডিশন, তুমি বাউন্ডারি কন্ডিশন অনুযায়ী তুমি অ্যাপ্লাই করবা। রেনল্ডস নাম্বার বের করবা, 5 নাম্বার বের করবা, করে রিলেশনের মধ্যে বের করে নুসেন নাম্বার বের করবা। নুসেন নাম্বার বের করা হয়ে গেলে 5 নম্বর ইকুয়েশন বসায় দিলে এইচ পেয়ে যাবে। বুঝা যাচ্ছে? এখন তোমার যদি রেনল্ডস নাম্বারটা যদি 5 × 10⁵ এর চাইতে বেশি হয় এবং 10⁷ এর চাইতে যদি কম হয়, এই রেঞ্জের মধ্যে থাকে, দেখো এই দুইটা ক্ষেত্রে রেনল্ডস নাম্বারটা কিন্তু একই। আমরা জানি যে 5 × 10⁵ থেকে বেশি হলে টার্বুলেন্ট, কিন্তু সবসময় টার্বুলেন্ট না। এমন হতে পারে যে 50% লেমিনার 50% টার্বুলেন্ট। তখন আমি তাহলে খেয়াল করো, আমি একটা রেঞ্জ দিচ্ছি, একটা রেঞ্জ দেওয়া আছে 0.3 থেকে 0.7। এই রেঞ্জের মধ্যে যদি থাকে,
মানে 0.3 মানে হলো লেমিনার পোর্শন যদি 30% থাকে, 70% হবে টার্বুলেন্ট, কিংবা লেমিনার পোর্শন যদি 70% থাকে তাহলে 30% হলো টার্বুলেন্ট। এরকম যদি থাকে তখন আমি সেটাকে পার্টি লেমিনার পার্টি টার্বুলেন্ট বলবো। আর 70% যদি বেশি হয় তখন আমি এটাকে ফুললি টার্বুলেন্ট বলে দেবো। তো এখানে দেখো ফুললি টার্বুলেন্ট হলে তখন আমাদের রিলেশন এরকম, আইসোফ্লাক্স আইসোথার্মাল দুটোটার জন্য সেম। আর পার্টি লেমিনার পার্টি টার্বুলেন্ট হলে আইসোথার্মার জন্য একরকম, আইসোফ্লাক্সের জন্য আরেক রকম, দুই রকম রিলেশন আছে। বুঝা যাচ্ছে? এখন তুমি আগে তাহলে আইডেন্টিফাই করবা যে তোমার কি রকম। তুমি আগে রেনল্ডস নাম্বার বের করবা। রেনল্ডস নাম্বার যদি 5 ইউনিট 10 থাকে কম থাকে তাহলে এটা বের করার দরকার নাই, তুমি ধরে নিবা এটা লেমিনার। কিন্তু যদি 5 ইউনিট 10 5 এর চেয়ে বেশি থাকে এবং এই কম থাকে তখন তোমাকে এই এক্স ক্রিটিক্যাল বাই এলটা বের করতে হবে এই ফর্মুলা দ্বারা, 4 নম্বর ফর্মুলা দ্বারা বের করে তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কি ফুললি টার্বুলেন্ট নাকি পার্টি লেমিনার পার্টি। বুঝা যাচ্ছে? আর এটা তোমাদের তো বলে দেওয়া হবে আইসোথার্মাল না আইসোফ্লাক্স। আর যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে দুটোই করবা, আইসোথার্মালও করবা আইসোফ্লাক্সও করবা। ওকে, মোটামুটি শেষ আমাদের আজকে থিওরি। আমরা জাস্ট মানে থিওরিটিক্যাল জিনিস বললাম। এক্সপেরিমেন্টের কিছু থিওরি আছে যেটা তোমাদের নেক্সট ক্লাসে দেখানো হবে। আজকে শুধুমাত্র তোমাদের মানে থিওরিটিক্যাল যে থিওরিগুলো আছে, মানে থিওরিটিক্যাল তুমি যদি ক্যালকুলেশন করতে চাও, এই যে এখান থেকে আমি যে এই নুসেন নাম্বার থেকে আমি যে এইচটা বের করব, এই এইচ তোমরা বের করবা দুই ভাবে, একটা এক্সপেরিমেন্টাল একটা থিওরিটিক্যালি। তো থিওরিটিক্যালি এইচ বের করবা কোরিলেশন থেকে, এগুলোকে বলা হয় এম্পিরিক্যাল কোরিলেশন। এই কোরিলেশন থেকে যে এইচটা বের করবা সেটা হবে থিওরিটিক্যাল। আর এক্সপেরিমেন্টালি তোমরা করবা সেটা কিভাবে করবা এটা তোমাদের আগামী ক্লাসে দেখানো হবে। সেম লিংক সেম টাইম, আগামী ক্লাসে তোমাদের ওই এক্সপেরিমেন্টাল ভিডিওটাও দেখানো হবে প্লাস এটা দেখানো হবে। আর আজকে তোমাদের থিওরিটিক্যালি তোমরা কিভাবে বের করবা সেটা তোমাদের দেখানো হবে। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এটা বের করার জন্য শুধুমাত্র তোমাদের রেনল্ডস নাম্বার আর পান্ডো নাম্বার লাগবে, আর কিছু না। রেনল্ডস নাম্বার পান্ডো নাম্বার দিয়ে তোমরা এই নুসেন নাম্বারটা বের করতে পারবে। আর নুসেন নাম্বার বের করতে পারলে বাকিগুলো তোমরা করবে। আর প্রপার্টি টুপার্টি যা আছে সব নিবা তোমরা ফিল্ম টেম্পারেচার, যতগুলো প্রপার্টি যেমন কে, তারপর রেনল্ডস নাম্বারের জন্য কি লাগবে নিউ, তারপরে পান্ডো নাম্বারের জন্য আলফা, নিউ আলফা, এগুলো লাগবে তোমাদের ফিল্ম টেম্পারেচারে বের করবে। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, অনেকেই নাই, 156 জন। তোমাদের টোটাল স্টুডেন্ট কতজন? একশো 180 না? জি স্যার 180। কয়েকজন একটু কম স্যার, তবে 175 বা 73 এর মতো স্যার। আচ্ছা, তো আজকে যতটুকু দেখানো হয়েছে এটা কি তোমাদের ক্লিয়ার? হ্যাঁ, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের আমি আজকে যেটুকু কভার করছি একটু দাঁড়াও, তোমাদের আজকে আমি যেটুকু কভার করছি তোমাদের এই যে এক্সপেরিমেন্ট করে যে থিওরিগুলো আছে থিওরিগুলো আমি দেখাইছি, পজিটিভে যাই নাই, সেটা তোমাদের নেক্সট ক্লাসে দেখানো হবে। পজিটিভ কারণ আমরা এক্সপেরিমেন্টে যাই নাই, তোমাদের এটা কভার করা হয়েছে বিভিন্ন ধরনের নাম্বারগুলা, আর এটাও তোমাদের কভার করছি প্লাস কোন কোরিলেশন ইউজ করে তোমরা থিওরিটিক্যালি ক্যালকুলেট করবা সেই জিনিসটা কভার করা হয়েছে। আর থাম্বা ব্যালেন্স এটা হলো তোমাদের এক্সপেরিমেন্টাল সাইডে, এটা তোমাদের নেক্সট ক্লাসে দেখানো হবে। হ্যাঁ বলো। স্যার নুসেট নাম্বার 1 এর থেকে ছোট হইতে পারে না কেন? নুসেন নাম্বার 1 এর থেকে ছোট হলে সেটা আসলে ইয়া না, কনভেকশন না, সেটা কন্ডাকশন। কন্ডাকশনে তো স্যার মানে 1 এর সমান হয়, 1 এর থেকে ছোট হওয়া মানে তো হচ্ছে কনভেকশন অল্প আছে আর কন্ডাকশন তখন হ্যাঁ, তার মানে ওটা আসলে ইয়া না, ফ্লুইড না। যদি নুসেন নাম্বার যদি 1 এর থেকে ছোট হয় তার মানে সেটা ফ্লুইড থাকলো না, সেখানে আসলে কন্ডাকশনটাই ডমিনেন্ট, কনভেকশন আসলে কিছু না, সেটা এখন তখন সলিড হয়ে যাচ্ছে। ফ্লুইডের মধ্যে যদি
মানে নোসেন নাম্বার 1 মানে কি ফ্লুইডের মধ্যে কন্ডাকশন হচ্ছে, তার মানে ফ্লুইডের যে লেয়ার তার মধ্যে কোনো মুভমেন্ট নাই, ফ্লুইডের লেয়ারে কোনো মুভমেন্ট নাই কিন্তু টেম্পারেচার গ্রেডিয়েন্ট আসছে। ফ্লুইডের লেয়ারের মধ্যে কোনো মুভমেন্ট নাই, টেম্পারেচার গ্রেডিয়েন্ট আসছে, তাহলে সে কি করতে সেই ফ্লুইডের যে লেয়ার গুলা সে মানে এক লেয়ারের সাথে আরেক লেয়ারের মাধ্যমে হিট ট্রান্সফার করাতে শুধু কন্ডাকশনের মাধ্যমে মানে ভাইব্রেশন অসিলেশনের মাধ্যমে সে, তখন সেটাকে বলা হচ্ছে নোসেন নাম্বার 1। আর নোসেন নাম্বার 1 এর থেকে কম যেটা আসলে প্র্যাকটিক্যালি ইম্পসিবল, সেটা আসলে ফ্লুইড না, কারণ সেখানে কি কন্ডাকশনটি ডমিনেন্ট, কনভেকশন ডমিনেন্ট না, তখন সে তাহলে তো সেটা ফ্লুইড থাকলো না, তখন সেটা কি হয়ে যাবে সলিড হয়ে যাবে, কারণ কন্ডাকশনই তো ডমিনেন্ট। আর কিছু? আর কোনো কোশ্চেন? নেক্সট সপ্তাহে তোমাদের থিওরি ক্লাস শুরু হবে, তখন তোমরা আরো একটু ডিটেইলস জানতে পারবা কনভেকশন এর এগুলা। আমি আজকে একটু যা তারপরে আমি মোটামুটি কভার করছি, আর নেক্সট উইকে তোমরা আরো থিওরি ক্লাস শুরু হলে তোমরা। আর আমি আজকে যে স্লাইডটা দেখাইছি আমি তোমাদের ইয়েতে দিয়ে দেবো, তোমাদের টিমস এর ইয়েতে ফাইলে আমি আপলোড করে দেবো, ওইখান থেকে তোমরা দেখে নিও। আর ভিডিওটা যদি আমি পারি আমি দিয়ে দেবো। কারো কোনো কোশ্চেন আছে? সাদা কোনো কোশ্চেন আছে? তাহলে কি আমরা আজকে রাখবো এখানে? অনেক লেন্দি বড় ক্লাস হয়ে গেছে, তোমরা অনেকে বিরক্ত হয়ে গেছে। শেষ করা যায় স্যার। ঠিক আছে, আমরা তাহলে এখানেই শেষ করছি। Recording stopped. নেক্সট উইকে একই সময় তোমাদের যে লিংকটা দেওয়া হয়েছে সেই লিংকের মাধ্যমে আমরা এক্সপেরিমেন্টের পার্টটা দেখব। ওকে, তোমাদের মানে ডাটা কিংবা রিপোর্ট এটা দেরি আছে আরো 1-2 সপ্তাহ পরে। সুতরাং এখন তোমরা জাস্ট ক্লাসগুলো অ্যাটেন্ড করো, ভালো মতো বোঝার চেষ্টা করো, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট ডাউন করো, কারণ যদি তোমাদের কুইজটা হয় এই সেশনালটা রিপোর্টের উপর, তাহলে কিন্তু তোমাদের এই যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু ভালো মতো মনে রাখতে হবে, অল্প সময়ের মধ্যে তোমাদের কিন্তু আনসার করতে হবে। ওকে, তাহলে এখানেই রাখি।